জলবায়ু সংকট মোকাবেলায় স্কটল্যান্ডে COP26 সম্মেলনের প্রধানমন্ত্রীর 4 দফা প্রস্তাব। প্রবাসীদের দেয়া সংবর্ধনায় বললেন, দেশের উন্নয়ন মানতে পারছে না বিএনপি। ভাষান্তরে সরকারের ব্যবস্থাপনায় সন্তুষ্ট সফররত জাতিসংঘ কর্মকর্তারা। শিক্ষা ও স্বাস্থ্যগত অবকাঠামোতে স্বস্তি, রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিতে পরিকল্পনা। রাজধানী জুড়ে অনিবন্ধিত বাইক চালকদের রাজত্ব। অর্ধশত জায়গায় গড়ে তুলেছে বাইক স্ট্যান্ড, বেড়েছে যানজট। ভাড়াই চালালে হতে পারে জেল জরিমানা, বলছে বিআরটিএ। এবং টি-20 বিশ্বকাপে একটা জয়ের খোঁজে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টাইগারদের একাদশে একাধিক পরিবর্তনের আভাস। ভোরের সময়ে সঙ্গে আছি আমি খান তাজনিন হাসান। জলবায়ু পরিবর্তনে ক্ষতির মুখে থাকা দেশগুলোর জন্য ধনী দেশগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী বাৎসরিক $100 বিলিয়ন অর্থায়ন নিশ্চিত করার দাবি তুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্কটল্যান্ডে চলমান জলবায়ু সম্মেলনের মূল পর্বে তিনি বক্তব্য রাখেন। জলবায়ু সংকট মোকাবেলায় 4 দফা প্রস্তাব উত্থাপন করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ $12 বিলিয়ন কয়লা প্রকল্প থেকে সরে এসেছে। জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন বা COP26-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্ল্যাটফর্মে তিনি ক্লাইমেট ভালনারেবল ফোরাম বা ভুক্তভোগী দেশগুলোরও নেতৃত্ব দিচ্ছেন সিভিএফ প্রেসিডেন্ট হিসেবে। স্কটল্যান্ডে স্থানীয় সময় সোমবার দুপুরে জলবায়ু সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তাকে স্বাগত জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। স্থানীয় সময় বিকেলে কনফারেন্স অব পার্টিজ বা COP26-এর মূল পর্বে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের প্রভাব সামাল দিতে বাংলাদেশের কার্যক্রম তুলে ধরে তিনি জানান, ক্ষতি হবে জেনে 10টি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করেছে তার সরকার। We hope to have 40% of our energy from renewable sources by 2041. We are going to implement the Mujib Climate Prosperity Plan, a journey from climate vulnerability to resilience to climate prosperity. ধনী দেশগুলোকে প্রতিশ্রুত অর্থ বরাদ্দের জোর দাবি জানান শেখ হাসিনা। সংকট মোকাবিলায় তুলে ধরেন 4 দফা প্রস্তাব। Developed countries should fulfill their commitments of providing $100 billion annually with a 50-50 balance between adaptation and mitigation. এর আগে ক্লাইমেট ভালনারেবল ফোরাম এবং কমনওয়েলথ আয়োজিত ক্লাইমেট প্রসপারিটি পার্টনারশিপ শীর্ষক উচ্চ পর্যায়ের সাইডলাইন বৈঠকে অংশ নেন শেখ হাসিনা। কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড সহ বিশিষ্ট নেতাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ঠেকাতে বাস্তবসম্মত ও কার্যকর সমাধান খুঁজতে হবে বিশ্ব নেতাদের। Climate change is a global and cross-border issue now. No country is immune from these grave consequences. We have to take urgent and decisive action to save our planet and our future generation. এই সভায় শেখ হাসিনা স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশ সহ ক্লাইমেট ভালনারেবল ফোরামের 48টি সদস্য দেশ গোটা বিশ্বের মাত্র 5% কার্বন নিঃসরণ করছে। অথচ জলবায়ুর ক্ষতির মুখে থেকেও জীবন ও জীবিকায় ব্যাপক হুমকির মুখে এই দেশগুলোই। দেবাশিস রায়, সময় সংবাদ। এদিকে স্কটল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি দেশের উন্নয়ন মানতে পারছে না বলেই সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দিচ্ছে। তিনি আরও বলেন, বিএনপির নেতৃত্ব সংকটের কারণে দলটিকে মানুষ আগামীতে ভোট দেবে না। ডেমনস্ট্রেশন দিক করুক, এটা গণতান্ত্রিক অধিকার তাদের, এটা আমি মানা করবো না, আন্দোলন তাদের করতেই হবে, কিন্তু তাদের নেতৃত্ব কোথায়? যেখানে একটা সংগঠনের নেতৃত্ব না থাকলে সে সংগঠনের কি অস্তিত্ব থাকে? আর ভোট পাবে কোত্থেকে যেখানে নেতৃত্ব শূন্যতা রয়েছে? নেতৃত্ব হচ্ছে আসামি, সাজাপ্রাপ্ত, প্রবাসে পলাতক আসামি। তো সেই নেতৃত্বকে কি জনগণ ভোট দেবে? আপনারা বলেন। এরা চাচ্ছে বাংলাদেশ পিছিয়ে যাক, কারণ আমি থাকলে ডেভেলপমেন্ট হবে, এবং তারা জানে যে আমি না থাকলে এগুলি স্থবির হবে। আর ওদের মতো চোররা যদি ক্ষমতা আসে তো বাংলাদেশ তো রসাতলে যাবে।
কারণ এরা তো গোলাম আজম থেকে শুরু করে যত স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় বসিয়েছিল, তারা তো বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারা তো হাত মিলিয়েছিল পাকিস্তানিদের সাথে। কাজে আজকে বাংলাদেশ পাকিস্তানের থেকেও উন্নয়নে অগ্রগামী। কাজে এটা তাদের পছন্দ হবে কেন, যাদের হৃদয় এখনো পেয়ারে পাকিস্তান। খালেদা জিয়া থেকে শুরু করে এই যুদ্ধাপরাধী সবই তো পেয়ারে পাকিস্তানি, তারা তো বাংলাদেশে তাদের কাছে পেয়ারে না। প্রথম দেখাতেই জাতিসংঘের কর্মকর্তাদের নজর কেড়েছে বহুল আলোচিত ভাষান্তর। রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকারের গড়ে তোলা আবাসন ব্যবস্থার পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা দেখে মুগ্ধ তারা। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যগত অবকাঠামোতে স্বস্তি ফিরেছে তাদের। এখন কিভাবে রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিত করা যায় তারই পরিকল্পনা চলছে। শাখাউত টিপুর ক্যামেরায় ভাষান্তর থেকে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নৌবাহিনীর জাহাজ থেকে নেমেই ভাষাঞ্চলের এই মাথা থেকে ও মাথা চষে বেরিয়েছেন জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে আসা কর্মকর্তারা। রোহিঙ্গাদের আবাসন ব্যবস্থা ক্লাস্টার দিয়ে শুরু হয় তাদের পরিদর্শন কার্যক্রম। 4 দলে বিভক্ত কর্মকর্তারা ভাষাঞ্চলের স্কুল হয়ে হাসপাতাল পর্যন্ত দেখেছেন। জাতিসংঘের কর্মকর্তা যারা এখানে এসেছেন তারা স্বাভাবিকভাবেই প্রথমে যেটা ভেবেছিলেন তার থেকে অনেক বেশি দেখেছেন এবং তারা স্বাভাবিকভাবে অনেকটা উচ্ছ্বসিত, তারা খুশি হয়েছেন। বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা ভাষাঞ্চল আশ্রয়ণ প্রকল্প নিয়ে অনেক অপপ্রচারও হয়েছে, তাই জাতিসংঘের প্রতিনিধি দলটি বেড়িবাঁধে গিয়ে দেখেছেন জোয়ারের পানি এখানে প্রবেশ করে কিনা, পাশাপাশি বিদেশি এনজিওগুলোর থাকার সুবিধা আছে কিনা তাও নিশ্চিত করেছেন। খাদ্যের ব্যাপারে, তারপরে কর্মসংস্থানের ব্যাপারে, চিকিৎসার ব্যাপারে, এই বিষয়গুলোকে, শিক্ষার ব্যাপারে এই জিনিসগুলোকে তারা কোন প্রক্রিয়ায় এখানে রোহিঙ্গাদেরকে দিতে পারবেন, এই জিনিসগুলোকে ওনারা এখানে আসলে বের করার চেষ্টা করছে। গত 3 ডিসেম্বর থেকে 6 দফায় 18,500 রোহিঙ্গাকে কক্সবাজারের ক্যাম্প থেকে আনা হয় ভাষাঞ্চলে। জাতিসংঘের সংস্থাগুলো নানা জটিলতায় প্রথমে না আসলো, এখন ভাষাঞ্চলমুখী হয় উচ্ছ্বসিত রোহিঙ্গারা। আমার জাতিসংঘ আইলে জাতিসংঘ যদি 3 ভাগ করে 2 ভাগ যদি জাতিসংঘ দেয় আর 1 ভাগ বাংলাদেশে দিলে বাংলাদেশের মানে একা ফাত লইব। তাহলে তারা আইতে তৈলে হাম খরচ বাড়িব, প্রত্যেকজন মানুষ শিক্ষিত যারা আছে তারা হাম খরচ পাইব, আনার তো বেশি ভালো লাগে আর ওই তারা আইব দিয়ে আনা বেশি আশা করি। গত 9 অক্টোবর বাংলাদেশ সরকারের সাথে এক চুক্তির মাধ্যমে ভাষাঞ্চলের রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে রাজি হয় জাতিসংঘ। এরই অংশ হিসেবে ইউএনএইচসিআর এবং ডব্লিউএফপির 21 জন কর্মকর্তা 4 দিনের সফরে ভাষাঞ্চলে অবস্থান করছেন। ভাষাঞ্চলে অবস্থানরত রোহিঙ্গারা মনে করছেন জাতিসংঘ পুরোদমে কাজ শুরু করলে টেকনাফ এবং উখিয়ার রোহিঙ্গারাও এই ভাষাঞ্চলে আসতে আগ্রহী হয়ে উঠবেন। আর চলতি বছরেই অন্তত 4 দফায় রোহিঙ্গাদের এই ভাষাঞ্চলে আনতে চায় বাংলাদেশ। নোয়াখালীর ভাষাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। অ্যাপসের ব্যবহার ছাড়াই অনিবন্ধিত বাইক চালকে ছেয়ে গেছে পুরো রাজধানী। এসব বাইক চালকরা প্রায় অর্ধশত জায়গায় নিজেদের মতো গড়ে তুলেছে বাইক স্ট্যান্ড। বিআরটিএ বলছে এসব বাইক চালকদের কারণে রাজধানী জুড়ে বেড়েছে যানজট। অ্যাপসের বাইরে ভাড়ায় চালালে জেল, জরিমানা, এমনকি মোটরসাইকেলের নিবন্ধন বাতিলের ব্যবস্থা করা হবে। অন্যদিকে রাইডাররা বলছেন মহামারীকালে সরকার কঠোর হলে তাদের পথে বসতে হবে। কোনো রিক্সা বা সিএনজি চালক নয়, যাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে দর কষাকষি করছেন একজন বাইক রাইডার। রাজধানীর মোড়ে মোড়ে এমন দৃশ্য এখন সাধারণ বিষয়। প্রাথমিকভাবে উবার, পাঠাওয়ের মতো মোবাইল অ্যাপসের মাধ্যমে ভাড়ায় যাত্রী চলাচল শুরু করলেও সময়ের বিবর্তনে ভাটা পড়েছে অ্যাপসের ব্যবহারে। প্রধান সড়ক থেকে অলিগলিতে নিজেদের দাঁড়ানোর জন্য একটি অঘোষিত লেনও তৈরি করে নিয়েছেন রাইডাররা। রাজধানী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব বাইক স্ট্যান্ডগুলোতে নিজেরাই নির্ধারণ করে নিচ্ছেন ভাড়া। পুলিশ বলছে অনিবন্ধিত উপায়ে মোটরসাইকেল ভাড়ায় চালানোর সুযোগ দিতে পারে না সরকার। আনরেজিস্টার কোনো কিছু তো এটা গভর্নমেন্টের পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে অ্যালাউড হতে পারে না, এটা একটা নিয়ন্ত্রণের আওতায় অবশ্যই আসতে হবে। কিন্তু প্রচলিত যে ট্রাফিক আইন আছে সে আইনে যারা আনরেজিস্টার চালাচ্ছে তাদের বিরুদ্ধে নেবার মতো খুব জোরালো ব্যবস্থা কিন্তু আমাদের হাতে নেই। এদিকে বিআরটিএ বলছে উদ্দেশ্য থেকে সরে গিয়ে সম্পূর্ণ ব্যবসায়িক হয়ে যাওয়ায় এসব রাইডাররা এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আমি বাসা থেকে অফিসে আসবো, আমি একা একা আসবো, এই সময় কাউকে রাইড শেয়ারিং করে নিয়ে আসতে পারে, হয়তো আমার মোটরসাইকেলের খরচও কিছু উঠে যাবে। এই সেবাটাকে বাদ দিয়ে মানুষ এখন ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে নিয়েছে। বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থেকে তারা যানজটের সৃষ্টি করছে। সড়ক পরিবহন আইনের আওতায় তাদেরকে জেল, জরিমানাও আছে, সেইভাবে আমরা
ব্যবস্থা নেবে। তবে যানজটের পেছনে তারা দায়ী নন বলে দাবি বাইক চালকদের। রাস্তার সাইডে যদি কোনো স্থানে খালি জায়গা পাই ওই জায়গায় আমরা সাইড করে দাঁড়াই। দাঁড়ানোর জন্য কিন্তু আহামরি জায়গা লাগে না। এই যে যেমন এখন এই স্ট্যান্ডটাই দেখেন, যেই জায়গায় বাইকগুলো আছে এই জায়গায় কখনোই গাড়ি আসে না। করোনা অন্তর্বর্তীকালীনে যে সময়টা যাচ্ছে, অনেক মানুষ অভাব অভিযোগের মধ্যে আছে। এই মুহূর্তে সরকার যদি এ ধরনের চাপ দেয় তাহলে মানুষ তো আমরা পথে বসে যাব। এমন পরিস্থিতিতে সরকারকে মানবিক দৃষ্টিতে দেখার দাবি জানিয়েছেন রাইডাররা। একদিকে জীবিকার তাগিদ, অন্যদিকে যানজটের তীব্রতা। এই উভয় সংকটের মধ্যে একটি জিনিসই স্পষ্ট হয়ে ওঠে, কতটা অপরিকল্পিতভাবে বেড়ে উঠছে এই নগরী। আর কতদিন এই অপরিকল্পনার মধ্য দিয়ে যেতে হবে তাও জানা নেই নগরবাসীর। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। মেক্সিকোয় মৃত প্রিয়জনদের স্মরণে চলছে উৎসব। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। প্রতীক্ষার পালা শেষ। আনুষ্ঠানিকভাবে ঢাকায় স্কুল পর্যায়ে গতকাল শুরু হয় করোনার টিকা দেয়া। প্রথম দিনই 12 থেকে 17 বছর বয়সী শিশুরা পেল ভ্যাকসিন। আজ থেকে দেয়া হবে আরও 7টি কেন্দ্রে। প্রতিটিতে 5,000 করে একদিনে টিকা পাবে 40,000 কোমলমতি শিক্ষার্থী। কর্মসূচির উদ্বোধন করে শিক্ষামন্ত্রী জানান, অগ্রাধিকার পাবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। পরীক্ষামূলক কাল পেরিয়ে আনুষ্ঠানিকভাবে করোনা টিকার আওতায় এলো দেশের ক্ষুদে নাগরিকরা। সোমবার সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিক এই কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী। টিকা পাওয়ার পর খুশির জোয়ারে ভাসে শিক্ষার্থীরা। বিড়ম্বনা ছাড়াই আমি প্রতিষ্ঠান প্রাঙ্গণেই টিকাটা গ্রহণ করতে পেরেছি। এখন আর আসতে ভীতিটা কাজ করবে না, নিজেকে সুরক্ষিত মনে করছি। টিকা দিয়ে আমরা কিন্তু সুরক্ষিত, কিন্তু আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরিধান করতে হবে। অন্যদিকে বাড়ির ছোট্ট সদস্যটিকে টিকার আওতায় আনতে পেরে অভিভাবকেরাও যেন অনেকটাই শঙ্কামুক্ত। আমি আমার হাজবেন্ড যখন টিকা দিছি, তারপরে আমার বাচ্চাটা নিয়ে ভয় ছিল, এখন ওই বইটা কেটে গেছে। সরকারকে ধন্যবাদ, আমাদের বাচ্চারা স্কুলে এতদিন আসতে পারেনি, তারা বাসায় অসুস্থ হয়ে যাচ্ছিল। আনুষ্ঠানিক এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশ সরকারের টিকা কার্যক্রমের প্রশংসা করেন বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। পর্যায়ক্রমে সারা দেশের শিশুরা এই কার্যক্রমে অন্তর্ভুক্ত হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। ছাত্রছাত্রীদের টিকা দিতে 3 কোটি টিকা লাগবে। আমাদের 2 কোটি প্রায় অলরেডি আমাদের কনফার্ম। প্রাথমিক পর্যায়ে সব জেলায় ফাইজার টিকা আমাদের স্কুলের ছেলে মেয়েদেরকে দেওয়া হবে এবং পারলে আমরা একটা উপজেলা পর্যায়েও আমরা পর্যায়ক্রমে নিয়ে যাব। টিকা গ্রহণ করলেও প্রতিটি শিক্ষার্থীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, টিকাদান প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবেন পরীক্ষার্থীরা। সব পরীক্ষার্থীকে পরীক্ষার আগে দিয়ে দিতে পারবো এই নিশ্চয়তা কিন্তু আমরা এখন দিতে পারছি না। হ্যাঁ, কিন্তু আমরা চেষ্টা করব যে তাদেরকে আগে দিয়ে দেবেন। মঙ্গলবার থেকে রাজধানীর 8টি কেন্দ্রের প্রতিটিতে 5,000 করে প্রতিদিন টিকা নিতে পারবে 40,000 শিক্ষার্থী। পরীক্ষামূলক পর্যায় শেষে আনুষ্ঠানিকভাবে শিশুদের দেহে টিকা প্রয়োগের মাধ্যমে করোনা মোকাবিলায় আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। তবে এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে আরও বেশি সংখ্যক টিকা আমদানির বিকল্প নেই। পাশাপাশি টিকা গ্রহণ করলেও মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে চিকিৎসকরা বলছেন, টিকা নেয়ার পর জ্বর, শরীর ব্যথা, হালকা র্যাশ হতে পারে। তবে সেক্ষেত্রে অভিভাবকদের ভয় না পেয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। শিশু বিশেষজ্ঞরা বলছেন, বমি, খিঁচুনি কিংবা অচেতন হয়ে গেলে যেতে হবে নির্দিষ্ট হাসপাতালে। এক ধাপ পরীক্ষামূলক প্রয়োগ শেষে 12 থেকে 17 বছর বয়সীদের টিকা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ। তবে এই বয়সীদের টিকা দিতে অভিভাবকদের মাঝে এখনো রয়েছে শঙ্কা। আবার টিকা দেওয়ার পরেও পর্যবেক্ষণের সময় নিয়ে চিন্তিত অনেকেই। শিশু বিশেষজ্ঞরা বলছেন, বড়দের মতো কিশোরীদের ক্ষেত্রেও টিকার পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তবে মানিকগঞ্জের অভিজ্ঞতা বলছে, এতে আতঙ্কিত হবার কিছু নেই। জ্বর, শরীর ব্যথা, গায়ে হালকা র্যাশ হলেও ভয়ের কিছু নেই। পার্শ্ব প্রতিক্রিয়া আপনার গায়ে জ্বর আসা, সামান্য ঠান্ডা কাশি লাগা বা র্যাশ উঠা, যেগুলো আমরা ফুসকুড়ির মতো বলি, এগুলো সামান্য একটু হতে পারে। এটার জন্য কিন্তু মারাত্মক কিছু হবে এমন কোনো আশা করার কিছুই নেই। তবে থাকতে হবে বাড়তি সতর্কে। তীব্র ব্যথা, অতিরিক্ত জ্বর, মাথা ঘুরানো, বমি, খিঁচুনি কিংবা অজ্ঞান হওয়ার মতো উপসর্গ দেখা দিলে যেতে হবে হাসপাতালে। যে কোনো ভ্যাকসিনেশনের পরে যদি কোনো আনওয়ান্টেড, এরকম অপ্রত্যাশিত কোনো উপসর্গ যদি গার্জিয়ানরা লক্ষ্য করে, যেগুলো আমি বললাম এই মৃদু উপসর্গের বাইরে, তাহলে অবশ্যই নিকটস্থ হসপিটালে প্রথম বা
গভর্নমেন্টের যে ডেডিকেটেড হসপিটালগুলি রয়েছে যেখানে যেখানে এদের জন্য যোগাযোগ করার কথা সেখানে যোগাযোগ করতে হবে। এই পর্যায়ে যে কোনো সমস্যায় কুয়েত মৈত্রী হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, সোহরাওয়ার্দী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যাওয়ার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রধান সড়কের বেহাল দশা, 5 কিলোমিটার এলাকায় পরিণত হয়েছে খানা খন্দোয়ার ময়লার ভাগাড়ে। চরম ভোগান্তিতে অর্ধলক্ষাধিক মানুষ। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নদী শাসনের কাজ এগিয়েছে 86%। বালুর বস্তা ও ব্লক ফেলার উপযোগী করতে পুরো দমে চলছে ড্রেজিং। এদিকে সেতুর দুপাশে রেলিংয়ে 10,000-এর বেশি প্যারাপেট ওয়াল বসানোর কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। আবু সাইদের ক্যামেরায় নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। দেশের কোটি কোটি মানুষের ভাগ্য বদলে দেওয়ার পদ্মা সেতুর চূড়ান্ত পর্যায়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। শুষ্ক মৌসুম আসতেই গতি এসেছে নদী শাসনের কাজে। মহাপ্রান্তে চলছে 1.80 কিলোমিটার এলাকায় নদী শাসন। ব্লক ও বালুর বস্তা ফেলার উপযোগী করতে চলছে এখন ড্রেজিং। জাজিরা প্রান্তে চলছে বাকি 1 কিলোমিটার এলাকায় নদী শাসন। স্লোপে বস্তা ফেলতে হলে ড্রেজিং করতে হবে। ড্রেজিং চলমান আছে। স্লোপ রেডি হলে স্লোপে 125 কেজি বস্তা ডাম্পিং করবে। ডাম্পিং করে তার উপরে রক পাথর ডাম্পিং করবে। পুরো সেতুর দুই পাশে রেলিংয়ে বসবে 12,390টি প্যারাপেট ওয়াল। এর মধ্যে 10,377টি বসে গেছে। সেতুটি যান চলাচল উপযোগীর শেষ পর্যায়ের কাজ চলছে এখন। অক্টোবরের 31 তারিখ পর্যন্ত আমাদের মেইন ব্রিজের অগ্রগতি 95%, নদী শাসনের অগ্রগতি আপনার 86%, আর সার্বিক অগ্রগতি 88.75। ভলিউমে বেশি না, কিন্তু যেহেতু ফিনিশিংয়ের কাজ সময় লাগছে আর কি। সেতুর জাজিরা প্রান্তে প্রায় 11 কিলোমিটার এবং মাওয়া প্রান্তে 300 মিটার এলাকায় নদী শাসনের কাজ সম্পন্ন হয়ে গেছে। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। রাজধানীতে বৈধ অস্ত্রের দোকানের আড়ালে চলত অবৈধ অস্ত্রের কারবার। বিভিন্ন অঞ্চলের সন্ত্রাসীদের কাছে চড়া দামে বিক্রি হতো এই অস্ত্র। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের অভিযানে আটক করা হয়েছে 4 জনকে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি। বৈধ অস্ত্রের পুরাতন লাইসেন্স সংগ্রহ করে সেই নম্বর মুছে দিয়ে বিক্রি করা হতো অবৈধ অস্ত্র। এভাবেই দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের ব্যবসা করে আসছিলেন মোহাম্মদ হোসেন। দেশের বিভিন্ন অঞ্চলের সন্ত্রাসীদের কাছে চড়া মূল্যে অস্ত্র বিক্রি করত সিন্ডিকেটটি। তেমনি একটি অস্ত্রের চালান হস্তান্তরের সময় রাজধানীর যাত্রাবাড়ি এলাকা হাল হিসাবে ব্যবহার করে এই বৈধ অস্ত্রের আড়ালে সে তার মূল ব্যবসাটি হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধ অস্ত্র সংগ্রহ করে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার সহ বিভিন্ন সন্ত্রাসী এবং সন্ত্রাসী গোষ্ঠীর কাছে অস্ত্র বিক্রি করা চড়া মূল্যে। পুলিশ বলছে অবৈধ এই অস্ত্র তারা সংগ্রহ করত দেশের সীমান্তবর্তী এলাকা থেকে, পরে রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসীদের কাছে বিক্রি করত। এই অভিযানে বিদেশি পিস্তল ও AK-47 গুলিও উদ্ধার করা হয়েছে। দেশের সক্রিয় একটি অন্যতম বড় অস্ত্র চোরাচালান সিন্ডিকেটকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাদের কাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন AK-47 রাইফেলের গুলিও আমরা উদ্ধার করেছি। এই চক্রটি যাদের কাছে অস্ত্র বিক্রি করত তাদেরকেও আইনের আওতায় আনতে অভিযান চালাবে কাউন্টার টেরোরিজম ইউনিট। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। যাবজ্জীবন সাজার মেয়াদ শেষ হওয়ার পর 4 বছরেও মুক্তি মেলেনি এক আসামির। দ্রুত মুক্তির নির্দেশ দিয়ে এ ধরনের ঘটনা এড়াতে দেশের সকল কারাগারে বার্তা পাঠাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। মামলা নাম্বার 10, সময় 12 জুন 1995। 2002 সালে একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড হয় ইউনুস আলীর। 2005 সালে তার মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন উচ্চ আদালত। কিন্তু 16 বছরেও এই মামলায় আর আপিল করেননি অসহায় ইউনুস। 4400 দিন পর এসে শুনানি হলো প্রধান বিচারপতির বেঞ্চে, যখন তার যাবজ্জীবন সাজা খাটাও শেষ হয়ে গেছে। বিচারের সময় যতদিন সে হাজতবাস করবে, সে হাজতবাস তার সাজা থেকে বাদ যাবে। এই ক্ষেত্রে তার রায়ে এই 35 এই সেকশনটি উল্লেখ করা হয়েছিল না। অলরেডি আপনার 26 বছর পার হয়ে গিয়েছে ক্যালেন্ডার অনুযায়ী এবং জেল কোড অনুযায়ী
34 বছর আমরা 34 বছর তার খাটা হয়ে গিয়েছে। যাবজ্জীবন সাজার মেয়াদ 30 বছর। জেল কোড অনুযায়ী রেয়াত মিললে সেই সাজা গিয়ে দাঁড়ায় 22.5 বছরে। সেই হিসেবে প্রায় 4.5 বছর সাজা বেশি খেটেছেন ইউনুস আলী। এমন ঘটনা যেন আর না ঘটে সেই কারণে সারা দেশের কারাগারগুলোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জরুরি বার্তা পাঠাতে বললেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। এর ফলে অনেক আসামি তারা বেরিয়ে যেতে পারবে, যার জীবনের অনেক সময় জেলখানায় থেকে ধুকে মরছে, তারা বেরিয়ে যেতে পারবে। ইউনুস আলীর বিরুদ্ধে দ্রুত কারাবিধির হিসেব নিকেশ করে মুক্তির নির্দেশও দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। রায়ের নথিও দ্রুত পাঠাতে বলা হয়েছে কারাগারে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ই কমার্স গেটওয়েতে আটকে থাকা 214 কোটি টাকা ফেরত পাচ্ছেন গ্রাহকরা। এ ব্যাপারে রুল জারি করেছেন হাইকোর্ট। বাণিজ্য মন্ত্রণালয় দ্রুত টাকা ফেরত দেওয়া শুরু করবে বলে জানানো হয়েছে। এদিকে 1 মাসের মধ্যে শুরু হবে ই কমার্স প্রতিষ্ঠানের নিবন্ধন প্রক্রিয়াও। ইভ্যালি ঝড়ে টালমাটাল দেশের ই কমার্স খাত। টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন লাখ লাখ ক্ষতিগ্রস্ত গ্রাহক। তবে আশার কথা হলো যে 214 কোটি টাকা গেটওয়েতে আটকা আছে, সেগুলো গ্রাহকদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। পরে সাংবাদিকদের অতিরিক্ত সচিব জানান, খুব দ্রুতই 214 কোটি টাকা ফেরত দেওয়া হবে। ই কমার্সকে আনা হবে নিবন্ধনের আওতায়, দেয়া হবে ইউনিক বিজনেস আইডি। 214 কোটি টাকা এটা শুধু সিআইডির কাছে ফ্রিজ করা আছে। এটা যখন ডিফ্রিজ হবে তখনই আমরা এটার ব্যাপারে ব্যবস্থা নেব, যে ভোক্তাদের কাছে ফেরত যাবে। এর আগেরগুলো তো আমরা বললাম যে আরও যে তথ্যগুলো আসার পরে এটা হাইস্ট লেভেলে একটা সিদ্ধান্ত আসবে এটা কীভাবে ফেরত দেওয়া যাবে। সচিব জানান, অভিযুক্তদের 3টি তালিকা করেছে 3টি গোয়েন্দা সংস্থা। সেই তালিকা তুলে দেওয়া হবে আর্থিক গোয়েন্দা সংস্থার কাছে। আমরা কিন্তু হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছি যে আমাদের যে ড্যামেজ হয়েছে সেখান থেকে আমরা এটা রিপেয়ার করে আমরা বেরিয়ে আসতে। এর আগে গেটওয়েতে আটকে থাকা গ্রাহকদের টাকা কেন ফেরত দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেন উচ্চ আদালত। তারা শত শত কোটি টাকা নিয়ে ব্যবসা করছে এই টাকা ফেরত না দিয়ে। এটা একটা শুভঙ্করের ফাঁকি বা একটা আইনের একটা দুর্বলতার সুযোগ নিচ্ছে। ই কমার্স কেনাকাটায় গ্রাহকের টাকার সুরক্ষায় গত জুলাই থেকে এসক্রো সার্ভিস চালু করে বাংলাদেশ ব্যাংক। পণ্যের অর্ডার করে গ্রাহকদের দেয়া আগাম টাকা জমা থাকে পেমেন্ট গেটওয়েতে। পণ্য বুঝে পেলেই কেবল তখনই টাকা ছাড় করা হয় ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে। এভাবে গ্রাহকের 214 কোটি টাকা আটকা পড়ে গেটওয়েতে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শুরু হলো মাসব্যাপী আয়কর মেলা। করোনার কারণে এবারও উন্মুক্ত স্থানে আয়োজন না থাকলেও বাড়ানো হয়েছে সেবার পরিসর। এনবিআর বলছে, করদাতাদের উদ্বুদ্ধ করতে মাসব্যাপী থাকবে নানা আয়োজন। গতকাল প্রথম দিনের সেবায় সন্তুষ্টির কথা জানালেন করদাতারা। বরাবরের মতোই নভেম্বরের প্রথমে শুরু হলো জাতীয় আয়কর মেলা। তবে করোনার কারণে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় রাজধানী ঢাকায় কেন্দ্রীয়ভাবে মেলা আয়োজন না করে সেবা দেওয়ার বিশেষ বুথ বসানো হয়েছে সংশ্লিষ্ট কর অঞ্চলগুলোতে। নতুন একটা সেবা সংযোজন করেছি, সেটা হচ্ছে ইটিডিএস। ফিজিক্যালি মুভমেন্টের যে ইস্যুটা, সেটাকে একটু আমরা ডিমোটিভেট করতে চাচ্ছি। বাসায় বসে কিংবা আপনি দেশের বাইরে থেকেও রিটার্ন সাবমিট করতে পারবেন। আমরা এখানে এসে জমা দিলে আমরা এটাকে এন্ট্রি করব, এন্ট্রি করে দেখে ওনার রিসিপ্টটা সাথে সাথে যাতে দিয়ে দেওয়া যায়। তারা কিভাবে রিটার্ন ফিল আপ করবে এবং কত টাকা ট্যাক্স দেবে, এই যে হিসাব নিকাশের ব্যাপারগুলোই আমরা আসলে সলভ করার জন্য চেষ্টা করি এবং আমরা আয়কর মেলাতে এই ধরনের সেবা দিয়ে থাকি। সারা দেশে 31টি করাঞ্চলে 649টি সার্কেলে অফিস চলাকালে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। প্রথম দিনে সেবা নিতে আসা করদাতারা জানালেন, সহজে শেষ করতে পেরেছেন তাদের কাজ। সত্যি খুব সুন্দর সিস্টেম তারা চালু করেছেন। এক জায়গা থেকে রিটার্নটা দিয়ে আছে, স্লিপটা পাওয়া যাচ্ছে। দেশের উন্নয়ন করতে হলে কর দিতে হবে ইনকামের উপর। করঞ্চল 2-এর কর কমিশনার জানালেন, করদাতারা যেন আন্তরিক পরিবেশে সেবা নিতে পারেন তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। সবজন তার নিজস্ব ঢঙে এই সেবাগুলো দিচ্ছেন, নিজস্ব সার্কেলে ওনারা নিজেদের মতো করে রিটার্ন দেবেন। আমরা তাদের শুধু সহযোগিতা করব, আমরা সহযোগী করদাতাদের। যে কোনো মানুষই ঘরে বসে ই রিটার্ন দিতে পারবে। করদাতাদের উদ্বুদ্ধ করতে 24 নভেম্বর 141 জন সর্বোচ্চ করদাতাকে দেয়া হবে ট্যাক্স কার্ড। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। করোনার ধাক্কা সামলে ধীরে ধীরে ডানা মেলছে বিমান। একের পর এক বিভিন্ন রুটে চালু হচ্ছে যাত্রী পরিবহন। বিমান জানিয়েছে,
দীর্ঘ বিরতির পর 2 নভেম্বর থেকে আবারও শুরু হচ্ছে ঢাকা কুয়ালালামপুর রুটে ফ্লাইট চলাচল। একটু উন্নত জীবনের আশায় বিশ্বের যেসব দেশে বাংলাদেশিরা সবচেয়ে বেশি পাড়ি জমান তার মধ্যে অন্যতম মালয়েশিয়া। প্রবাসী কর্মীর পরিসংখ্যানেও দেশটিতে বাংলাদেশের অবস্থান অষ্টম। কিন্তু করোনার কারণে দেশটিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট চলাচল বন্ধ ছিল দীর্ঘ 6 মাস। এবার মালয়েশিয়ায় 2.5 লাখ প্রবাসী বাংলাদেশের অপেক্ষার পালা ফুরোচ্ছে। বাংলাদেশ থেকে যাত্রী পরিবহনে বিধিনিষেধ শিথিল করায় 2 নভেম্বর মঙ্গলবার থেকেই ঢাকা কুয়ালালামপুর রুটে শুরু হচ্ছে ফ্লাইট চলাচল। আবারও সপ্তাহে 4টি ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিমান। ঢাকা থেকে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার ও রোববার সন্ধ্যা 7টা 15 মিনিটে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিমানের ফ্লাইট। আর কুয়ালালামপুর থেকে প্রতি বুধবার, শুক্রবার, শনিবার ও সোমবার স্থানীয় সময় রাত 2টা 30 মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে ফিরতি ফ্লাইট। সবশেষ গত 7 মে থেকে ঢাকা কুয়ালালামপুর রুটে সম্পূর্ণ বন্ধ ছিল যাত্রী পরিবহন। তবে অন্য বিমান সংস্থার ফ্লাইটে মালয়েশিয়া থেকে যাত্রীরা আসতে পারতেন বাংলাদেশে। এদিকে 3 নভেম্বর বুধবার থেকে সৈয়দপুর কক্সবাজার রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াচ্ছে বিমান। সপ্তাহে একদিনের পরিবর্তে সৈয়দপুর থেকে প্রতি বুধবার ও বৃহস্পতিবার সকাল 10টা 20 মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে ফ্লাইট এবং কক্সবাজার থেকে প্রতি শনি ও রোববার দুপুর 2টায় সৈয়দপুরের উদ্দেশ্যে কক্সবাজার ছাড়বে বিমানের ফ্লাইট। শীতকালীন সূচির অংশ হিসেবে বিমানের সরাসরি ফ্লাইট আবারও চালু হচ্ছে সিলেট কক্সবাজার রুটেও। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। অভিনব কৌশলে চালককে বোকা বানিয়ে ইজি বাইক ছিনতাই করে নিয়ে যায় একটি চক্র। কেরানীগঞ্জ থেকে এমন চোর চক্রের 3 জনকে গ্রেফতার করেছে র্যাব 10। গেল 26 অক্টোবর ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর থেকে জিঞ্জিরা যাবে বলে রাকিব হোসেনের ইজি বাইক ভাড়া করে কয়েকজন। পথে ইজি বাইক থামিয়ে ভয়ভীতি দেখিয়ে যাত্রী বেশে ওঠা ছিনতাই চক্রের সদস্য নূর ইসলাম চালকের কাছ থেকে নিয়ে যায়। এর 5 দিন পর চালক রাকিব ছিনতাইকারী নূরকে দেখে চিনে ফেলে। পরে অভিযোগের ভিত্তিতে র্যাব তাকে গ্রেফতার করে। নূর ঘটনা স্বীকার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে কয়েকটি গ্যারেজে অভিযান চালায় র্যাব। ছিনতাই করে নিয়ে গেছে যেই ব্যক্তিটি, তাকে শনাক্ত করা হয়, তাকে ধৃত করে যেই গ্যারেজে সে এই ইজি বাইকটি বিক্রির জন্য দিয়েছিল সেই গ্যারেজে আমরা অভিযান পরিচালনা করি এবং সেই গ্যারেজ থেকে আমরা 4টি ছিনতাইকৃত ইজি বাইক আমরা পাই এবং ওখানে ইজি বাইকের বিভিন্ন পার্টস পাওয়া যায়, ইনক্লুডিং ব্যাটারিজ। দীর্ঘদিন ধরে এই চক্রটি 50 থেকে 60টি ইজি বাইক ছিনতাই করেছে। কখনো ছিনিয়ে নেয়, কখনো চালককে নামিয়ে দিয়ে ইজি বাইক নিয়ে সটকে পড়ে তারা। পরে মালিকের কাছে দাবি করত মোটা অঙ্কের টাকা। টাকা না দিলে ব্যাটারি ও বডি আলাদা করে বিক্রি করে দিত বলে জানায় র্যাব। আমরা জিজ্ঞাসাবাদে যতটুকু জানলাম শুধুমাত্র একটি গ্যারেজ না, একাধিক গ্যারেজ আছে এইসব এলাকায়, যে গ্যারেজগুলো একই ধরনের এই অপরাধ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত। তো ওই গ্যারেজগুলোকে আমরা শনাক্ত করে পর্যায়ক্রমে তাদেরকেও আমরা আইনের আওতায় আনব। কেরানীগঞ্জে এমন একাধিক ছিনতাই চক্র আছে, তাদের ধরতে অভিযান অব্যাহত রাখা হবে বলে জানায় র্যাব। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। শীতের সকালের খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রতন সরকার। রতন। তাজনীন, এই উত্তর অঞ্চলটি আসলে অবস্থিত হিমালয়ের খুব কাছাকাছি, যার কারণে এই উত্তরবঙ্গের জেলাগুলোতে শীতের যে আগমনী এটা কিন্তু অনেকটা আগেভাগেই উপলব্ধি করে এই অঞ্চলের মানুষ। আমরা যদি একটু লক্ষ্য করি যে দেখব যে এখন ভোর, এই ভোরের সূর্য কিন্তু কেবল উঠছে এবং অগ্রহায়ণের যে ভরা ধান ক্ষেত, সেই ধান ক্ষেতের ওপর কিন্তু কুয়াশার আস্তরণ পড়ে রয়েছে। এখানে কিছুক্ষণ পরেই আসলে এই অঞ্চলের ধান পাকতে শুরু করেছে। এইসব ধান কাটার জন্য কৃষি মজুরেরা খেতে খেতে নেমে পড়বে। আমরা দেখছি যে একটি কুয়াশার আস্তরণ পড়ে রয়েছে পুরো ভরা ধান ক্ষেতের ওপর। সূর্য উঠছে, সেই সূর্যের চারধারে কুয়াশা ভেদ করে, হালকা কুয়াশা কিন্তু ভেদ করে সূর্য ওঠার যে এই মনোরম দৃশ্য, এটি কিন্তু শীতের যে আগমনী সেটি জানিয়ে দিচ্ছে। এই অঞ্চলের মানুষ একটু দেরিতে ঘুম থেকে উঠলেও শীতের এই সময়টায় স্বাস্থ্য সচেতন মানুষ কিন্তু
তাদের সকালবেলা ভোরবেলা হাঁটার জন্য প্রচুর মানুষ কিন্তু রাস্তায় বের হয় এবং এই গ্রামীণ যে জনপদের মাঝখান দিয়ে চলে গেছে পাকা সড়ক, সেই সড়কের ওপর অনেক ভোর থেকে মানুষ কিন্তু সকালবেলা হাঁটার স্বাস্থ্য সচেতন মানুষের যে হাঁটা যে অভ্যাস সেটি কিন্তু অনেক মানুষকে আমরা দেখেছি আজ ভোর থেকে তারা হাঁটছে। দূরে তাকালে বোঝা যায় যে শীতের যে কুয়াশা সেটি খুব হালকা করে পড়ছে এবং এটি কিন্তু এখন অগ্রহায়ণ মাস চলছে। এই মাসটি আসলে শীতের ঠিক আগ মুহূর্তে, তীব্র শীতের আগ মুহূর্তে, সেই যদি মান্নাদের একটি গানের মতো আসলে পৌষের কাছাকাছি রোদ জ্বলা সেই দিন যে গানটি রয়েছে আসলে তেমনই একটি আবহ কিন্তু এই সময়টাতে উত্তরবঙ্গে বিরাজ করছে। কিছুদিন পরেই আসলে শীতের তীব্রতা বাড়বে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই অঞ্চলের মানুষ তীব্র শীত মোকাবেলা করার জন্য যেসব প্রস্তুতি রয়েছে, গরম কাপড়, উষ্ণ কাপড় সহ যে প্রস্তুতিগুলো রয়েছে, তারপর কিছুদিন পর নতুন ধানের পিঠা পুলি তৈরি করার জন্য তারা কিন্তু অর্থাৎ নবান্নের যে প্রস্তুতি সেটি কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে। তো এই যে শীতকালের আগমন সঙ্গে নতুন ফসল সব মিলিয়ে আসলে পুরো উত্তরবঙ্গ জুড়ে একটি সুন্দর, একটি মনোরম, একটি চমৎকার প্রত্যাশিত একটি সময়ের কাছাকাছি মানুষ এখন কিন্তু অবস্থান করছে এবং এর মধ্য দিয়ে অল্প কয়েকদিনের মধ্যেই আসলে শীত এই অঞ্চলে হয়তো জেঁকে বসতে পারে। তো এই ছিল আমার কাছে উত্তরবঙ্গের শীতের আগমনী বার্তা। শীতের সকালের খবর জানাতে রংপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রতন সরকার। ভোরের সময় আরও থাকছে ভারতীয় বন্য হাতির তাণ্ডবে অতিষ্ঠ শেরপুর সীমান্তের বাসিন্দারা, নষ্ট করছে কৃষকের ক্ষেতের ফসল, সবজি বাগান। মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে, দাবি বন বিভাগ। যে কোনো অপরাধ দমনে গভীর রাতেও রাজধানীতে থেমে নেই আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন তৎপরতা। মাদক বহন ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে চালানো হয় তল্লাশি অভিযান। নিরাপত্তার স্বার্থে এ ধরনের অভিযানকে ইতিবাচকভাবে দেখছেন সাধারণ মানুষ। গভীর রাতে অপরাধ প্রবণতা বাড়ার শঙ্কা থেকে রাজধানী জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি অভিযান চোখে পড়ার মতো। নগরীর মাটিকাটা এলাকায় ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে দেখা যায় র্যাবের তল্লাশি চৌকি। বিভিন্ন যানবাহন থামিয়ে অনুসন্ধান করার পাশাপাশি সন্দেহভাজনদের দেহ তল্লাশি করতেও দেখা যায় র্যাবকে। অবৈধ মাদক বহন ও যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতেই এমন তল্লাশি জানায় র্যাব। সন্ত্রাস বলেন, মাদক বলেন, কোনো করতে পারি এটার মাধ্যমে। তবে ভিন্ন চিত্র দেখা যায় বেশ কিছু জায়গায়। মৌচাক মালিবাগ ফ্লাইওভারের একদিকে যেমন আলোহীন ভুতুড়ে অবস্থা, তেমনি নেই আইনশৃঙ্খলা বাহিনীর টহল তৎপরতাও। তাই ছিনতাই সহ নানা অপকর্ম নিয়ে শঙ্কিত যাত্রী ও চালকরা। লাইট নাই, এখানে ছিনতাইকারী বেশিরভাগ থাকে। অনেক সময় নাকি মোটরসাইকেল আটকায় কিংবা ইয়াটিয়া করে ছিনতাই হয় ঘটনা। তবে বনানী ফ্লাইওভারের উপর দেখা যায় পুলিশের তৎপরতা। ছিনতাইকারীদের টার্গেট থেকে রক্ষা পেতে এ ধরনের চেকপোস্ট বেশ সহায়ক বলে মনে করেন নগরবাসী। তল্লাশির কারণে জব্দ হচ্ছে মাদক, আটক হচ্ছে অপরাধী। অনেক সময় ফ্লাইওভার অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, সেটা তো নিজের ভিতরে একটা ভীতি সংকুচিত হয়। আমি ইনস্ট্যান্ট যে কোনো একটা বিপদ আপদ হলে আমি বাইকটা টান দিয়ে এখানে থামলে আমি একটা হেল্প পাবো। মাদক টাদক এগুলো নিয়ে অনেক সময় লোকজন চলাচল করে, অনেক সময় পাওয়া যায়, যখন আইনগত ব্যবস্থা নেই। রাজধানীর প্রবেশ মুখগুলোতেই র্যাব পুলিশের চেকপোস্ট বেশি দেখা যায়। রাতের বেলায় রাজধানীতে এ ধরনের তল্লাশি অপরাধীদের যেমন অপরাধকে নিয়ন্ত্রণ করবে, তেমনি সাধারণ মানুষ যারা খুবই প্রয়োজনে রাজধানীতে বিভিন্ন কাজে বের হন তাদেরও চলাচলকে নির্বিঘ্ন করবে। তাই এই ধরনের তল্লাশি অব্যাহত থাকুক প্রতিটি রাতে, এমনটি প্রত্যাশা নগরবাসীর। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি আমানত শাহ উদ্ধারে কাজ শুরু করেছে বেসরকারি কোম্পানি জেনুইন। সহযোগিতা ও ব্যবস্থাপনায় কাজ করছে বিআইডব্লিউটিএ ও টিসি। রয়েছে হামজা ও রুস্তমও। এতে বন্ধ ৫ নম্বর ঘাট। এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ,
এই যে পাটুরিয়া দৌলতদিয়া রোডের যে পাটুরিয়া ঘাটে এখনো আমানত শাহ ফেরিটি কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি, তবে বিআইডব্লিউটিসি, টিএ এবং বেসরকারি যে সংস্থা রয়েছে জেনুইন কর্পোরেশন, তারা কিন্তু অলরেডি এটা উদ্ধারের জন্য এই গতকাল থেকে কাজ শুরু করেছে, আজকেও কাজ করবে। তবে সেটা প্রাথমিক কাজ বলে এটা আমাকে বিআইডব্লিউটিএ, টিসি এবং কি জেনুইন যে কোম্পানিটি রয়েছে তার ব্যবস্থাপনা পরিচালক এবং কি তার সত্ত্বাধিকারী কিন্তু আমাকে সর্বশেষ এই কথাটি জানিয়েছে। যদি আপনাকে বলি তো সেই ক্ষেত্রে এই যে আমানত শাহ ফেরি এখনো অর্ধেকটা ডুবে রয়েছে, তার যন্ত্রাংশগুলো ধীরে ধীরে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আর অন্যদিকে যদি আমি বলি যে যারা এখানকার কোম্পানি রয়েছে যাদের সাথে এটা আসলে চুক্তিবদ্ধ করেছে বিআইডব্লিউটিসি এবং টিএ তত্ত্বাবধানের, কিন্তু এটা কাজটি সম্পূর্ণ হবে, সহযোগিতা করবে বিআইডব্লিউটিসি। তবে এই ব্যবস্থাপনায় যে কাজটি হবে সেটা হচ্ছে তারা কিন্তু এটা তুলতে কিন্তু আমি যতটুকু কথা বলেছি যে কোম্পানির সাথে, কোম্পানির বলছে যে কমপক্ষে 6টি বাঁশ যে ক্যারেন রয়েছে তার মাধ্যমে কিন্তু এটা তোলা হবে। তার আগে অনেকগুলো কাজ রয়েছে, সেইটা কাজগুলো হচ্ছে এই ফেরির ভিতরে কিন্তু একটা পলি জমে গিয়েছে এবং মাটির ভিতরে অর্থাৎ বালুর ভিতরে আটকে গিয়েছে, যার জন্য গতকাল ডুবুরি নেমেছিল, আজকেও ডুবুরি দিয়ে তল্লাশি করে ডুবুরি দল কিন্তু কমপক্ষে 50 সদস্য বিশিষ্ট ডুবুরি দল কিন্তু গতকালও কাজ করেছে, আজকেও তারা সার্ভে করবে। এবং এই ঘাটটি 5 নম্বর ঘাট বন্ধ রয়েছে এবং 5 নম্বর ঘাটের যে র্যাম্প এবং কি পল্টনটা সরানোর জন্য কিন্তু এখানে বিআইডব্লিউটিসি এবং টিসি কিন্তু এখানে কাজ করবে আজকে। সেই ক্ষেত্রে আজকে সারাদিনই কাজ হবে, তবে মূল কাজটা যে করা হবে উদ্ধারের জন্য সেটা আগামীকাল থেকে শুরু হতে পারে। কারণ হচ্ছে বাঁশ যে ক্যারেন রয়েছে সেই ক্যারেনটি না আসা পর্যন্ত কিন্তু এই উদ্ধার কাজ আর পূর্ণাঙ্গ উদ্ধার কাজ কিন্তু চালানো সম্ভব নয়। সেই ক্ষেত্রে যদি বলি যে 5 নম্বর ঘাটটা বন্ধ থাকার কারণে আজও কিন্তু এই ঘাটে যানবাহনের চাপ রয়েছে। তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাকে যতটুকু জানিয়েছে যে গতকাল এখানে যে গতকাল নতুন করে যানবাহন না আসাতে আজকে যানবাহনের ভোগান্তিটা একটু কম রয়েছে, অর্থাৎ যাত্রী শ্রমিকদের ভোগান্তিটা কম রয়েছে এবং যানবাহনের ঘাট এলাকাতে কম রয়েছে। যদি বলি আসলে এখনো কিন্তু হামজা এবং রুস্তমকে অক্ষম, এইটা ফেরি উত্তোলনের জন্য অক্ষমটা হামজা এবং রুস্তম তা কিন্তু এই ঘাট এলাকাতে রয়েছে এবং 5 নম্বর ঘাটে কিন্তু নোঙর করে রয়েছে। আমি কিন্তু রোস্তমের ঠিক উপরে রয়েছি, আমরা যেই রোস্তম এটা ফেরি তুলতে অক্ষম, অর্থাৎ কেন রাখা হয়েছে সেই প্রশ্নের উত্তরে কিন্তু বিআইডব্লিউটিসি এবং টিএ বলছেন যে আসলে যদি আবার এদেরও এই কাজে লাগে তো লাগানো যেতে পারে, যার জন্য কিন্তু এইটু উদ্ধার কাজে যদি সহযোগিতা করা যায়। আসলে তারা বলছে যে 3টা যে সংস্থা রয়েছে অর্থাৎ যে বিআইডব্লিউটিএ, টিসি এবং কিন্তু যে জেনুইন যে কোম্পানি রয়েছে এই যৌথভাবে কাজটা তারা করবে বলে আমাকে জানিয়েছে, যার জন্য কিন্তু বিআইডব্লিউটি এর যে উদ্ধারকারী জাহাজ রুস্তম এবং হামজাকে এখানে স্থাপন করা হয়েছে। এবং আজকে যে রেকারগুলো রয়েছে বিআইডব্লিউটি এর এবং টিসির, এই যে রেকারগুলো কিন্তু এখানে সাদৃশ্য করে রাখা হয়েছে এবং জেনুইন কোম্পানির যে ব্যবস্থাপনা পরিচালক আমাকে যতটুকু জানিয়েছে যে তাদের যে যন্ত্রাংশগুলো তারা যন্ত্রাংশগুলোকে অলরেডি আসলে যদি যে বাসগুলো রয়েছে অর্থাৎ যেগুলো যে ট্রেনে উঠানো তোলা হবে সেই বাসগুলো কিন্তু ক্যারেনগুলো কিন্তু নদীতে রয়েছে, চট্টগ্রাম থেকে রওনা দিয়েছে এবং কি সেই ক্ষেত্রে তারা কিন্তু পথে রয়েছে। অন্যদিকে যে অন্যান্য যে সরঞ্জামগুলো রয়েছে সেই সরঞ্জামগুলোকে কিন্তু তারা যে ট্রাকগুলোতে সড়ক পথে আনা হচ্ছে, তো আনলেই কিন্তু সেটা পৌঁছাইতেও কিন্তু আগামীকাল লাগবে। মূল কাজটা কিন্তু আগামীকালকে শুরু হবে উদ্ধারের, তবে সেটা কিন্তু এই কমপক্ষে 4 থেকে 5 বা 7 দিন লাগতে পারে বলে আমাকে ডুবুরি দলের যে প্রধান রয়েছে তিনি আমাকে জানিয়েছে। এই ছিল আমার কাছে তাজরির সর্বশেষ অবস্থা পাটুরিয়া ঘাট থেকে। মানবগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরি শাহ আমানত উদ্ধার কাজের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সদর ইউনিয়নের প্রধান সড়কের বেহাল দশা, প্রায় 5 কিলোমিটার এলাকায় পরিণত হয়েছে খানাখন্দ আর ময়লার ভাগাড়ে।
এতে চরম ভোগান্তিতে ২০ গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কাজে আসেনি। যদিও এ সময় সড়কটি দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও আনিসুর রহমানের ছবি নিয়ে রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর থেকে পানিশ্বর ইউনিয়নের টি-ঘর গ্রাম পর্যন্ত ৫ কিলোমিটার সড়কটি ভরে গেছে খানাখন্দে। সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে বিভিন্ন যানবাহনকে। তার মধ্যেই নাজুক এই সড়কের অনেক জায়গায় তৈরি হয়েছে ময়লার ভাগাড়। এতে ভোগান্তির শিকার হচ্ছে সদর ইউনিয়ন ও পার্শ্ববর্তী এলাকার ৫০,০০০-এর বেশি মানুষ। স্থানীয়দের অভিযোগ, সড়কে জমে থাকা পানি ও ময়লার ভাগাড় থেকে বাড়ছে মশার প্রজনন। এছাড়া দুর্গন্ধের কারণে পথচারী এবং স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও অতিষ্ঠ। সে থেকে আরেক ধাক্কা লেগে এবং উল্টে গেছে এমন সময় আছে। হুইলে আসা যাওয়া করতে অনেক সমস্যা, গাড়িরও সমস্যা, প্যাসেঞ্জারের সমস্যা, আমরা ড্রাইভারের সমস্যা। মেয়ে ছেলে গাড়ি চলাকালীন মেঘ পড়লে মানুষের গাড়ি ফুরে থাকা। এখান থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া রোগ জন্মাইতেছে, জন্মানোর পরে ছেলেরা অসুস্থ হয়। এদিকে দুর্গন্ধে আমরা ভালোভাবে ক্লাস করতে পারি না। এই রাস্তাটি ভালো হলে খুব ভালো হতো, আমাদের পড়ালেখাও হতো ও শরীরের স্বাস্থ্য ভালো হতো। ওসি হিসাবে কন্ট্রাক্টরে বলছো, এরপরও কন্ট্রাক্টরে আমাদের এই রাস্তাটা এখন পর্যন্ত করে নাই। উপজেলা প্রশাসনও বিষয়টি জানে এবং আশ্বাস দিয়েছে দ্রুত সমাধানের। আমরা আশা করি যে সীমিত সময়ের মধ্যে বা সম্ভব স্বল্পতম সময়ের মধ্যেই রাস্তাগুলো সংস্কার ও মেরামত করা সম্ভব হবে। কোমলমতি শিক্ষার্থীরা যাতে পাঠদানের একটা সুন্দর পরিবেশ, পাঠ গ্রহণের একটা সুন্দর পরিবেশ তারা পায়, সে বিষয়টি যাতে নিশ্চিত হয়, সেজন্য আমরা কাজ করব। প্রতিদিন এই সড়কটি ব্যবহার করেন সরাইল সদর ইউনিয়ন ও পানিশ্বর ইউনিয়নের ২০ গ্রামের প্রায় ১.৫ লক্ষ মানুষ। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ঝিনাইদহে আন্তঃজেলা গরু চোর চক্রের ৭ সদস্যকে আটক করা হয়েছে। সম্প্রতি ঝিনাইদহ সদর ও কালীগঞ্জে ২টি গরু চুরির ঘটনা ঘটে। এতে থানায় মামলা হলে সিসিটিভি ফুটেজ দেখে চোর চক্রের সদস্যদের শনাক্ত করে পুলিশ। রোববার রাতে খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের ৭ সদস্যকে আটক করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী খুলনার বিভিন্ন এলাকা থেকে ১৫টি গরু উদ্ধার করা হয়। নেত্রকোনা থেকে অজ্ঞান পার্টির ২ সদস্যকে আটক করা হয়েছে। গতকাল সকালে পূর্বধলা উপজেলার খলিশাউড়া থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, সদর উপজেলার গোবিন্দপুরের বাসিন্দা আব্দুল ওয়াহাব বিভিন্ন এলাকায় শ্রমিকের কাজ করতেন। ২০ অক্টোবর রাতে ঢাকার কারওয়ান বাজারে ওয়াহাব অজ্ঞান হয়ে পড়ে আছে বলে তার পরিবারের কাছ থেকে ৯,৫০০ টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয় তারা। এর ২৪ ঘন্টা পরও ওয়াহাবের কোনো খোঁজ না পেয়ে সদর থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী আসমা আক্তার। তদন্তে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আটক করা হয় তাদের। তবে এখনও খোঁজ পাওয়া যায়নি নিখোঁজ আব্দুল ওয়াহাবের। আটকের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে তাদের ঘটনাস্থল ঢাকার কারওয়ান বাজার থানায় পাঠানো হয়। শেরপুর সীমান্তে ভারতীয় বন্য হাতির তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী। হাতির দল সীমান্তের ওপার থেকে লোকালয়ে এসে নষ্ট করছে কৃষকের ক্ষেতের ধান, ফলের গাছ ও সবজি বাগান। বন্য হাতির আতঙ্কে ঘুম হারাম সীমান্ত এলাকার বাসিন্দাদের। যদিও বন বিভাগ বলছে জোরদার করা হয়েছে মনিটরিং কার্যক্রম। শেরপুর থেকে বাবু চক্রবর্তীর ক্যামেরায় শহীদুল ইসলাম হীরা রিপোর্ট। দেখে মনে হতে পারে গহীন কোনো অরণ্যে হাতিদের এমন স্বাচ্ছন্দ্য বিচরণ, কিন্তু না, এটি শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাদী ও নালিতাবাড়ী উপজেলার সীমান্ত ঘেঁষা একটি আঞ্চলিক সড়ক। দিনে দুপুরে মানুষ চলাচলের রাস্তা দখল করে রাখছে অর্ধশতাধিক হাতির একটি দল। এই ৩ উপজেলার ২৫ কিলোমিটার পাহাড়ি অঞ্চলে এখন নিয়মিত বিচরণ করছে এই বন্য হাতির দল। চালাচ্ছে তাণ্ডব। হাতির আক্রমণ থেকে জানমাল রক্ষায় রাতের পর রাত জেগে মশাল জ্বালিয়ে পাহারা দিতে হচ্ছে এলাকাবাসীকে। হাতি আমাদের ধানের খেতে নামে ধান খেয়ে ফেলছে। রাত্রের বেলা কম মারে, কিন্তু দিনের বেলা যখন দেখতে যায় তখন মানুষকে আঘাত করে। তবে সার্বক্ষণিক মনিটরিং এর ফলে গত কয়েক বছরের তুলনায় এবার হাতির আক্রমণ কিছুটা কমেছে বলে দাবি বন বিভাগের কর্মকর্তাদের। হাতির দল বর্ডার রুট পার হয়ে ইয়েতে আসছে সোনাঝুরি এলাকায় প্রায় 14 দিন। এই 14 দিন আমরা প্রায় সার্বক্ষণিক পাহারা দিয়ে রাখতেছি। সীমান্তের এই পাহাড়ি এলাকায় ৩০ বছর ধরেই চলছে হাতি ও মানুষের এই যুদ্ধ। অস্তিত্ব সংকটে থাকা এই প্রাণীকে বিরক্ত না করে রক্ষা করা গেলে বিশাল বনভূমি প্রাকৃতিকভাবেই রক্ষা পাবে বলে মনে করেন পরিবেশবিদরা। হাতিকে দাবার দেবে, হাতিকে ঢেলাবে, তখন হাতি রাগান্বিত হয়ে
মানুষের দিকে তেড়ে আসে। হাতি কিন্তু বাইরে এসে জনবসতিতে এসে হামলা করছে না। হাতির আবাসস্থল যদি রক্ষা করা যায়, হাতি আমাদের এই বনভূমিকে রক্ষা করবে। হাতির আবাসস্থল দখল করে মানুষের বিচরণের ফলে এই দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। তবে আপাতত হাতির অপছন্দের ফসল চাষাবাদ করেও তাদের আক্রমণ কমানো যেতে পারে বলে মত দিলেন এক প্রাণী বিশেষজ্ঞ। বন থাকুক বা না থাকুক, এই জায়গাগুলো সম্পূর্ণরূপেই মানুষের যে কার্যক্রম, মানুষের বসতি, মানুষের চাষাবাদ, এই কার্যক্রম থেকে দূরে রাখতে হবে। বন বিভাগের তথ্য মতে 2014 সাল থেকে এখন পর্যন্ত বন্য হাতির আক্রমণে মানুষ মারা গেছে 23 জন এবং আহত হয়েছেন 27 জন। এই সময় হাতি মারা গেছে 24টি। সময় সংবাদ, শেরপুর। করোনার ভয়াবহ পরিস্থিতি এবং জলবায়ু পরিবর্তনের মাঝে সরকারের পরিকল্পিত ব্যবস্থার কারণে দেশে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা এবারও ছাড়িয়ে যাবে। সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার পাশাপাশি পরিচর্যার মাধ্যমে নতুন নতুন এলাকা চা বাগানের আওতায় আনায় এই শিল্প সুফল পেতে যাচ্ছে। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। একদিকে করোনা, অন্যদিকে জলবায়ু পরিবর্তন, এই দুয়ে মিলে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা শিল্পগুলোর মাথা নুয়ে পড়ার কথা। কিন্তু 167টি চা বাগান নিয়ে গড়ে ওঠা দেশের অন্যতম বৃহৎ এই শিল্প গেল বছরগুলোর মতো চলতি মৌসুমেও মাথা উঁচু করে দাঁড়িয়েছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 9 মাসে চা উৎপাদন হয়েছে 6,48 লাখ কেজি। বছর শেষে গত বছরের চেয়ে চা উৎপাদন 1 কোটি কেজি বেশি হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বাগানগুলো চালু থাকার কারণে চার শিল্পটা এবার চার ফলনও একটু ভালো হয়েছে। সেই সাথে শ্রমিকরা শতভাবে কাজ করেছেন এবং আমি যে একটা দেখছি যে ইদানিং চা বাগানেও আবার ওই আপনার ভ্যাকসিনের ব্যবস্থাটা করছে। বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী চলতি 2021 সালে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে 7,78 লাখ কেজি। 9 মাসে 84 ভাগ চা উৎপাদন হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে যে ইফেক্টটা গার্ডেনে মানে পড়ার কথা, ওই আমাদের নতুন আবাদি হওয়াতে ওই চারাগুলো কাভারেজ দেওয়া যাচ্ছে। 2019 সালে দেশে চা উৎপাদন হয়েছিল 9,61 লাখ কেজি। গত বছর উৎপাদন হয় 8,64 লাখ কেজি। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সমগ্র বিশ্ববাসী যখন চিন্তিত, তখন সম্পূর্ণ প্রকৃতি নির্ভর বাংলাদেশের চা শিল্পে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। তা একমাত্র সম্ভব হয়েছে সরকারের পৃষ্ঠপোষকতায়, মালিক, কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের ঐকান্তিক প্রচেষ্টায়। এমনটি বলছেন সংশ্লিষ্টরা। সিলেটের লাক্ষাতুরা চা বাগান থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। মুন্সিগঞ্জে কোনো রকম কীটনাশক এবং রাসায়নিক সার ছাড়াই আবাদ হচ্ছে শীতকালীন সবজি। বিষমুক্ত এসব সবজি কিনতে দূর দূরান্ত থেকে পাইকার ক্রেতারা মাঠেই ভিড় করছেন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বজ্রযোগিনী এলাকার সবজি মাঠে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, তাজদিন, এই হেমন্তের ভোরে কিন্তু শিশির ভরে গেছে মাঠ, এবং এই শিশির ভেজা মাঠেই কিন্তু কৃষক তাদের উৎপাদিত ফসল উঠানোর চেষ্টা করছেন। এবং আপনি যেমনটি বলছিলেন যে এখানে কিন্তু একেবারেই কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে না এবং কোনো রকমই কীটনাশক ব্যবহার করছে না। এর মধ্যেই কিন্তু এই সোনার ফসল ফলছে এবং আপনারা দেখছেন যে এই শীতের যে আগাম কফি, ফুলকপি, সেটি কিন্তু কাটা হচ্ছে এবং এখানে কিন্তু পাইকার এসছে এবং কৃষকরা রয়েছেন। কৃষি বিভাগের কিন্তু উপসহকারী যে কৃষি কর্মকর্তা তারা আছেন, তদারকি করছেন। এবং এরকম একটি কর্মযজ্ঞ কিন্তু এই ভোরবেলায় এবং শীত আসার আগেই যে শীতের এই সুস্বাদু সবজি নেবার জন্য রাজধানী সহ নানা অঞ্চল থেকে এখানে লোক আসেন এবং এখানকার সবজি কিন্তু এই যে আপনার প্রতি শুক্র এবং শনিবার এই 2 দিন কিন্তু রাজধানী ঢাকায় পাঠানো হয়। এবং এই সবজি যিনি এখানে চাষাবাদ করছেন আলী ব্যাপারী, আলী সাহেব, আপনি যদি এই আমাদেরকে একটু জানাতেন যে এই যে আপনি এখানে যে রাসায়নিক সার মুক্ত এবং কীটনাশক মুক্ত যে এই কফি চাষ করছেন, সেটা কিভাবে করছেন, এই ব্যতিক্রম বিষয়টি একটু বলেন আমাদের। আমরা এটারে আপনারা সরকারি অনুমতিতে আমরা এই যে ফাঁদ দিয়া পোক দমন করি। আমরা এটা কৃষ্ণ সার ব্যবহার করি না, আমরা এই যে ফাঁদ দিয়া এই যে করি
এটা আমরা নিজে মানে কীটনাশক ব্যবহার করে আমি করি না আর কি, জৈব সার দিই। কীটনাশক ব্যবহার করেন না, তাহলে আপনারা কীট পতঙ্গ কিভাবে নিধন করছেন? এটা আমরা করছি আপনার জৈব সার দিয়া, জৈব সার আর আপনার ওই কীটনাশক পরিবর্তে আপনার যেন সরকারিভাবে জি বাড়িছে, ভাত বাড়িছে, ওগুলি দিয়ে আমরা ব্যবহার করি আর কি। তো এই যে রাসায়নিক সার ছাড়া যে চাষ করছেন, এতে ফলন কেমন হচ্ছে? ইনশাল্লাহ ভালো, আল্লাহর রহমতে ভালো। এবং এই ফলন চাষ করে আপনি কি লাভবান হচ্ছেন? হ্যাঁ ইনশাল্লাহ লাভবান। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। তো এই কৃষক বলছিলেন যে তিনি কিন্তু এই যে রাসায়নিক সার ছাড়াও যে এই চাষাবাদ করছেন, তাদের কিন্তু উৎপাদন ভালো হচ্ছে, এবং এই যে কীটনাশক না ব্যবহার করে যে এই চাষাবাদ করছেন, সেখানে কিন্তু তাদের উৎপাদনে কোনো ব্যাঘাত ঘটছে না, এবং আধুনিক যে প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু কৃষি বিভাগ সময় সময়ে এসে তাদেরকে প্রশিক্ষিত করছেন, এবং সে কারণে কিন্তু তারা এখানে এই কীটনাশক ছাড়া কীটপতঙ্গগুলোকেও নিধন করতে পারছেন। এবং সেই জন্য আপনারা দেখছেন যে জমির মাঝে মাঝে কিন্তু নানা রকম বক্স লাগানো আছে, সেগুলো নানা কৌশলে সেই যে জীবাণুগুলো রয়েছে, যেই সব কীটপতঙ্গ এই ফসলের ক্ষতি করতে পারে, সেগুলো কিন্তু তারা সরিয়ে নিতে পারছেন। এবং এখানকার যে এই জৈব সার পদ্ধতি, সেটিও কিন্তু যথাযথভাবে তাদেরকে প্রশিক্ষিত করা হয়েছে। সে কারণে কিন্তু এই বজ্রযোগিনীর পুকুরপাড়া পুরো এলাকা জুড়েই বিষমুক্ত এই সবজি চাষ হচ্ছে, এবং এই সবজিকে ঘিরে এখানে কিন্তু বড় রকমের কর্মযজ্ঞ। এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন যে এই যে মুন্সিগঞ্জ থেকে যে বিপুল পরিমাণ সবজি যেটি রাজধানী যাচ্ছে এবং দেশের বাইরে রপ্তানি হচ্ছে, এরকম একটি বড় বাজার এখানে কিন্তু করবার প্রচেষ্টা তারা চালাচ্ছেন। এবং এটি শুধু মুন্সিগঞ্জ সদর উপজেলাই নয়, এই জেলার অন্যান্য উপজেলাগুলোতেও কিন্তু এই কর্মযজ্ঞ চলছে। এবং কৃষি ও বিভাগের যে লক্ষ্য, সেটি হচ্ছে এই পুরো জেলাকে কিভাবে বিষমুক্ত সবজি চাষের আওতায় আনা যায়, কারণ এই অঞ্চলে বিপুল পরিমাণ সবজি কিন্তু উৎপাদন হয়। এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি বলছেন যে এই শীতের আগাম সবজির আবাদ চলছে কিন্তু এখানে 4200 হেক্টরেরও বেশি জমিতে। এবং এই সবজিগুলো এখানে যারা বিক্রি করছেন, কৃষকরা বলছেন যে এই কপি, যে প্রতিটি কপি ফুলকপি তারা কিন্তু এখানে পাইকারি এই জমি থেকে বিক্রি করতে পারছেন 40 থেকে 45 টাকা। এবং অন্যান্য যেগুলো সার এবং কীটনাশক ব্যবহার করা হয়, সেগুলোর চাইতে কিন্তু এগুলোর চাহিদা বেশি থাকবার কারণে ভালো দাম পাচ্ছেন তারা। এবং সে কারণেই এই যে শীত আসার আগেই তারা এই কপিগুলো বাজারজাত করতে পারছেন। এবং আপনারা দেখছেন মাঠে তাদের যে কর্মতৎপরতা। এবং এখানে শুধু এই ফুলকপি নয়, তারা শীতের যত ফসল আছে, এখানে সিম, বটবটি, করলা, নানা রকম যে তাদের বাঁধাকপি, এই কলা, পেঁপে, সব রকম চাষই কিন্তু এই গ্রামে রয়েছে। তো এই ছিল মুন্সিগঞ্জে বিষমুক্ত সবজি চাষের সবশেষ খবর। তাজদিন। মুন্সিগঞ্জের শীতকালীন সবজি চাষের খবর জানাতে বজ্রযোগিনী এলাকার সবজি মাঠ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। দিনাজপুরে 250 শয্যার জেনারেল হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। গতকাল দুপুরে হাসপাতাল চত্বরে আইসিইউ এর সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এছাড়া দেশেই সকল ধরনের উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা করেছেন রাষ্ট্রপ্রধান। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার, সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই স্লোগানে দেশের বিভিন্ন স্থানে পালিত হল জাতীয় যুব দিবস। গতকাল সকালে ময়মনসিংহ জেলা প্রশাসন ভবনের সামনে পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। পরে যুবকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া জেলা প্রশাসন মিলনায়তনে এক আলোচনা সভারও আয়োজন করা হয়। মৌলভীবাজারে প্রশিক্ষিত যুবকদের যুব ঋণের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া পঞ্চগড়, পটুয়াখালী, ঝালকাঠি ও ঝিনাইদহে নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে। এদিকে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের প্রতি আসক্ত হয়ে মানুষ নিজেই নিজের কবর খুঁড়ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
সোমবার জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিনে দেয়া বক্তব্যে একথা বলেন তিনি। অন্যদিকে জলবায়ু পরিবর্তন ঠেকাতে শিগগিরই নতুন পরিকল্পনা গ্রহণের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরিবেশ রক্ষায় কালক্ষেপণ না করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এছাড়াও 2070 সালের মধ্যে কার্বন নিঃসরণের হার শূন্যের কোঠায় নামিয়ে আনার অঙ্গীকার করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার আনুষ্ঠানিক উদ্বোধনের পর সোমবার শুরু হয় জলবায়ু সম্মেলন COP26 এর মূল পর্ব। এদিন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের উদ্বোধনী বক্তৃতার পর একে একে বক্তব্য রাখেন বিশ্ব নেতারা। এদের প্রায় সবার কণ্ঠেই ছিল পরিবেশ বাঁচানোর আকুতি ও সতর্কবার্তা। শুধু তাই নয়, বরাবরের মতোই ছিল প্রতিশ্রুতির ফুলঝুরিও। নিজের দেয়া বক্তব্যে গুতেরেস বলেন, পরিবেশের প্রতি মানুষ এতটাই উদাসীন যে আমরা নিজেই নিজের কবর খুঁড়ছি। মাত্রাতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে মানুষ নিজেই নিজের চূড়ান্ত পরিণতি ডেকে আনছে বলেও মন্তব্য করেন তিনি। অনেক হয়েছে, আসুন এবার একটু সতর্ক হই। পরিবেশের সাথে আমরা টয়লেটের মতো আচরণ করছি। আমাদের চোখের সামনে আমাদের প্রিয় পৃথিবী বদলে যাচ্ছে। সমুদ্র থেকে শুরু করে পাহাড় পর্বত সবকিছু ধ্বংস করে ফেলছি। আমরা নিজেরাই নিজেদের কবর খুঁড়ে যাচ্ছি প্রতিনিয়ত। অন্যদিকে জলবায়ুর পরিবর্তন ঠেকাতে শিগগিরই নতুন ও কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে থাকার অঙ্গীকারও করেন তিনি। Will we act? Will we do what is necessary? Will we seize the enormous opportunity before us? Or will we condemn future generations to suffer? জলবায়ুর পরিবর্তন রোধে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও। বলেন, নিজেদের চূড়ান্ত পরিণতি থেকে মানবজাতি আর মাত্র কয়েক মিনিট দূরে। আমরা যদি এখনই সতর্ক না হই, তবে আগামী প্রজন্মের জন্য আমরা আর কিছুই করার সময় পাবো না। আমাদের চোখের সামনে ওদের ভবিষ্যৎ আমরা নষ্ট করছি। আমরা যদি ব্যর্থ হই, তবে আগামী প্রজন্ম আমাদেরকেও কোনোদিনও ক্ষমা করবে না। সম্মেলনের দ্বিতীয় দিনে আরও বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, উন্নত দেশগুলোর খামখেয়ালির কারণে উন্নয়নশীল দেশগুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা দুঃখজনক। একই সঙ্গে কার্বন নিঃসরণ কমানোর চেষ্টার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের প্রতি অভ্যস্ত হওয়ারও তাগিদ দেন তিনি। এনवायरमेंटल कॉन्शियस लाइफस्टाइल का एक मास मूवमेंट बन सकता है। এছাড়াও সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তব্য রাখেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি সহ অন্যান্য বিশ্ব নেতারা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। COP26 এর দ্বিতীয় দিনেও গ্লাসগো জুড়ে পরিবেশবাদীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। সোমবারও সম্মেলন স্থলের বাইরে অনুষ্ঠিত ওই বিক্ষোভে যোগ দেন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গ। এছাড়াও এতে অংশ নেন হাজারো শিক্ষার্থী ও পরিবেশ কর্মী। আন্দোলন অব্যাহত রয়েছে স্কটল্যান্ডের অন্যান্য শহরেও। বহুল প্রতীক্ষিত জলবায়ু সম্মেলন COP26 এর পর্দা উঠেছে রোববার। প্রতি বছরের মতো এবারও বিশ্ব নেতাদের মিথ্যা প্রতিশ্রুতির প্রতিবাদে গ্লাসগোতে বিক্ষোভ করেন হাজারো পরিবেশ কর্মী। সোমবার সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তব্য রাখেন বিশ্ব নেতারা। তবে তাদের বক্তব্য চলার সময়ই সম্মেলন স্থলের বাইরে বিক্ষোভ করেন হাজার হাজার আন্দোলনকারী। এতে যোগ দেন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেট থানবার্গও। বিশ্ব নেতারা ভবিষ্যৎ সংকট মোকাবেলায় কাজ তো করছে না, বরং পৃথিবীকে দিনে দিনে বিষাক্ত গ্যাস ভর্তি বেলুনে পরিণত করছে। ধনী দেশগুলোকে যে কোনো মূল্যে দ্রুত কার্বন নিঃসরণের মাত্রা কমাতে হবে। এদিকে সম্মেলনের দ্বিতীয় দিনে জলবায়ুর পরিবর্তন বিরোধী আন্দোলনে যোগ দেন ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফার্মের হাজারো কর্মী। এ সময় বিশ্ব নেতাদের মুখোশ পরে তাদের মিথ্যা প্রতিশ্রুতির তীব্র সমালোচনা করেন তারা। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন ঠেকাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়। Instead of addressing the climate crisis with concrete solutions, they're just blowing hot air. এছাড়াও জলবায়ুর পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পেতে আন্দোলন অব্যাহত ছিল স্কটল্যান্ডের অন্যান্য শহরেও। জিনিয়া শেখ, সময় সংবাদ। স্কটল্যান্ডের গ্লাসগো জলবায়ু সম্মেলনে যখন ব্যস্ত বিশ্ব নেতারা, তখন সম্মেলনের পাশেই কোমলমতি শিশুদের সঙ্গে নিবিড় সময় কাটালেন ব্রিটিশ পরিবারের 2 সদস্য ও প্রিন্স উইলিয়াম ও স্ত্রী কেট মিডলটন। আলেকজান্ডার পার্কে শিশুদের সঙ্গে খেলাধুলার পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতামূলক পরামর্শ দেন তারা। পরে পরিবেশ বিষয়ক আর্থশট পুরস্কার বিজয়ীদের সঙ্গে নৈশভোজে অংশ নেয় ব্রিটিশ রাজপরিবার।
জলবায়ু সম্মেলনের ফাঁকে সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোর একটি পার্ক স্পোর্টস হাবে যান প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন। এ সময় স্থানীয় শিশুদের সঙ্গে একান্তে সময় কাটান ব্রিটিশ রাজপরিবারের এই দুই সদস্য। শিশুদের সঙ্গে খেলাধুলার পাশাপাশি গল্পে মেতে ওঠেন তারা, রান্না করেন শিশুদের পছন্দের খাবার। পার্কে একসঙ্গে ঘোরাঘুরির পাশাপাশি খুনসুটি করতে দেখা যায় তাদের। এ সময় শিশুদের মানসিক বিকাশ ও পরিবেশ বিষয়ক সচেতনতামূলক নানা পরামর্শ দেন তারা। বলেন, শিশুদের জন্য আগামীর সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে হবে বিশ্ব নেতাদের। সুন্দর পৃথিবী উপহার দিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় এগিয়ে আসতে হবে সবার। পরে গ্লাসগো সামিটের বাইরে প্রথমবারের মতো পরিবেশ রক্ষায় অবদান রাখায় আর্থশট পুরস্কার বিজয়ীদের সঙ্গে নৈশভোজে অংশ নেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা। ব্রিটিশ রাজপরিবারের নিজস্ব তহবিল থেকে প্রথমবারের মতো এ পুরস্কারের আয়োজন করা হয়েছে। পরিবেশ রক্ষায় অবদান রাখায় এবছর 5টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। মহামারী করোনার কারণে দীর্ঘ 18 মাস পর পর্যটকদের থাইল্যান্ড ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এক বিবৃতিতে দেশটির পর্যটন মন্ত্রণালয় জানায়, করোনায় আক্রান্তের হার কম এমন 63 দেশ ও অঞ্চলের পর্যটকরা দেশটিতে প্রবেশ করতে পারছেন। তবে দেখাতে হচ্ছে 2 ডোজ টিকা নেয়ার সনদ। তালিকায় নেই বাংলাদেশের নাম। সোমবার সকাল থেকেই ব্যাংককের বিমানবন্দরে ভিড় করতে শুরু করেন পর্যটকরা। দীর্ঘ 18 মাস পর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়ে থাইল্যান্ডে আসতে শুরু করেছেন তারা। এ সময় নিজেদের অভিব্যক্তি তুলে ধরেন পর্যটকরা। এই মুহূর্তে ইউরোপে অনেক শীত, তাই আমরা এখানে ঘুরতে এসেছি। দীর্ঘদিন পর বেড়াতে এসে ভালো লাগছে। পর্যটক আসতে শুরু করায় খুশি এই খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। দেশটির পর্যটন শিল্প আবারও ঘুরে দাঁড়াবে বলে মত তাদের। হোটেলের সব প্রস্তুতি সম্পন্ন, কর্মচারী যারা ছুটিতে ছিলেন তারা চলে এসেছেন। আশা করছি আমরা আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবো। দেশটির পর্যটন মন্ত্রণালয় জানায়, প্রাথমিকভাবে 63টি দেশ ও অঞ্চলের নাগরিকদের জন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এমনকি থাকতে হবে না কোয়ারেন্টাইনে। তবে যারা আসবেন তাদের অবশ্যই করোনার 2 ডোজ টিকা নেওয়া থাকতে হবে। তালিকার বেশিরভাগই ইউরোপের দেশ। প্রতিবেশী ভারত, নেপাল, ভুটান থাকলেও প্রাথমিক তালিকায় নেই বাংলাদেশের নাম। পর্যটকদের কাছে ভ্রমণের তালিকায় পছন্দের শীর্ষে থাকে থাইল্যান্ড। প্রতি বছর লাখ লাখ পর্যটক ভ্রমণ করে দেশটিতে। কিন্তু মহামারী শুরুর পরেই 2020 সালে আন্তর্জাতিক পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে থাই সরকার। রেহানুল রানা, সময় সংবাদ। করোনা মহামারীর কারণে প্রায় 600 দিন বন্ধ থাকার পর আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। স্থানীয় সময় সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। দীর্ঘদিন পর নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। সিডনি থেকে বিস্তারিত জানিয়েছেন SM আমিনুল রুবেল। মিডিয়া বলে আসছিল অস্ট্রেলিয়া পৃথিবীর সবচেয়ে বড় জেলখানা। গত বছর করোনা মহামারী অস্ট্রেলিয়া মারাত্মক আকার ধারণ করলে মার্চের শেষ দিকে বহির্বিশ্বের সাথে অস্ট্রেলিয়ার নিয়মিত আন্তর্জাতিক বর্ডার বন্ধ করে দেওয়া হয়। 590 দিন পর আজ 1 নভেম্বর থেকে শর্ত সাপেক্ষে অস্ট্রেলিয়া বর্ডার খুলে দেওয়া হচ্ছে। আপাতত সিডনি বিমানবন্দর থেকে করোনার 2টি ভ্যাকসিনই নিয়েছে এমন অস্ট্রেলিয়ার সিটিজেন ও স্থায়ী বাসিন্দারা কোনো রকমের পূর্ব অনুমতি ছাড়াই দেশ ত্যাগ করতে পারবে। এমনকি যাত্রীদের যে কোনো সময় ফিরে এসে আগের মতো হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে না, বরং তারা 1 সপ্তাহ নিজ বাসায় সেলফ আইসোলেশনে থাকবে। এতে আগের মতো দেশ ছাড়তে নাগরিকদের লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে না। অস্ট্রেলিয়ার জনসংখ্যার একটি বিশাল অংশ পৃথিবীর অন্যান্য দেশে জন্মগ্রহণ করেছে, ফলে দীর্ঘদিন পর তারা প্রিয়জনের সাথে দেখা করতে যাওয়ার অনুমতি পাচ্ছে। প্রবাসী বাংলাদেশিদেরও দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটেছে। যদিও ফ্লাইট স্বল্পতা ও আসন্ন বড়দিনের বাড়তি উৎসবের আমেজের কারণে অনেক বাংলাদেশি এই মুহূর্তে দেশে ফিরতে পারছে না। এই মুহূর্তে টিকিটের মূল্য আকাশচুম্বী। এছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থী ও অন্যান্য ভিসাধারী বাংলাদেশিদের ভ্রমণের জন্য এখনো আগের মতোই শর্ত জারি আছে। তবে আগামী বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়া প্রবেশের নিয়ম নীতি আরও শিথিল হবে বলে সরকার জানিয়েছে। ভিসা পদ্ধতি তুলনামূলক সহজ হওয়ায় আগামী বছর প্রচুর বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষার্থে পড়তে আসার সুযোগ পাবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন অস্ট্রেলিয়ানদের করোনার সাথে বসবাসের রোড ম্যাপ ঘোষণা করেছিলেন। তারই প্রেক্ষিতে অস্ট্রেলিয়ার যে সব অঙ্গরাজ্যে 80% বাসিন্দা করোনার 2টো ডোজই নিয়েছে, সেসব রাজ্য থেকে ধীরে ধীরে আন্তর্জাতিক যোগাযোগ খুলে দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছে, তড়িঘড়ি করে বর্ডার খুলে দেওয়া মূলত সরকারের নির্বাচন পূর্ববর্তী অতি সাহসী সিদ্ধান্ত। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।
পারমাণবিক সাবমেরিন বিক্রি নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইতালির রোমে আয়োজিত G20 সম্মেলনে অংশ নিতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই অভিযোগ করেন তিনি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। সাবমেরিন চুক্তি নিয়ে এখনও টানাপোড়েন চলছে ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মধ্যে। ইতালির রোমে আয়োজিত G20 সম্মেলনে অংশ নিতে গেলে বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়া ও ফ্রান্সের মধ্যকার সাবমেরিন চুক্তিটি বাতিল হওয়া নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি। পারমাণবিক সাবমেরিন কিনতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ট্রেলিয়ার চলা গোপন আলোচনার কথা প্রকাশ না করে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন মিথ্যাচার করেছেন বলে সাংবাদিকদের কাছে সরাসরি অভিযোগ করেছেন ইমানুয়েল ম্যাক্রো। আমি অস্ট্রেলিয়াকে অনেক সম্মান করি। দেশটির জনগণের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ফ্রান্সের। আমি শুধু এটাই বলতে চাই, দুপক্ষের মধ্যে সম্মান থাকলে তা রক্ষায় আচরণে সততা দেখাতে হবে। অকাস চুক্তিটি ফ্রান্সের জন্য ভালো হয়নি, পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রতি বিশ্বাসযোগ্যতার বিষয়টিও প্রশ্নের মুখে পড়েছে। অন্যদিকে ফরাসি প্রেসিডেন্টের এ অভিযোগ অস্বীকার করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। বার্তা সংস্থা বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ফ্রান্সের সাথে সম্পাদিত চুক্তি অনুযায়ী অস্ট্রেলিয়াকে যে সাবমেরিন দেওয়ার কথা তা বর্তমানে দেশটির প্রতিরক্ষার প্রয়োজন মেটাতে সমর্থ নয়, যার কারণে ফ্রান্স থেকে সাবমেরিন কেনার চুক্তি থেকে সরে এসেছে অস্ট্রেলিয়া। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার ও চীনের প্রভাব মোকাবিলায় সম্প্রতি নতুন এক ত্রিদেশীয় জোট গঠন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিনের প্রযুক্তি সরবরাহের একটি চুক্তিও করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ওই চুক্তির কারণে বিশাল অঙ্কের লোকসান গুনতে হয় ফ্রান্সকে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। পর্তুগালে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় তথ্য ও প্রযুক্তি সম্মেলন ওয়েব সামিট 2021, যার 4 দিন ব্যাপী এ সম্মেলনে অংশ নিচ্ছেন 40,000 প্রযুক্তিবিদ, সফল উদ্যোক্তা এবং বিভিন্ন খাতের সফল ব্যক্তিরা। ওয়েব সামিটকে ঘিরে প্রাণবন্ত লিসবন। বিস্তারিত তারিকুল হাসান আশিকের রিপোর্টে। বিশ্বের বৃহত্তম তথ্য ও প্রযুক্তি সম্মেলনকে কেন্দ্র করে সরগরম লিসবন। পঞ্চমবারের মতো লিসবনে অনুষ্ঠিত 4 দিনের এই সম্মেলনের সোমবার ছিল প্রথম দিন। সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ আল্টিস এরেনার 20,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন ইনডোর গ্যালারি। উদ্বোধনী পর্বেই নিজেদের স্টার্টআপ কোম্পানির বিভিন্ন বিষয় তুলে ধরেন নির্ধারিত বক্তারা। পরিবর্তনশীল বিশ্বের ভবিষ্যৎ তথ্য প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান জানান দেন তারা। করোনা পরবর্তী সময়ে ওয়েব সামিটকেই প্রতিষ্ঠানের প্রচারের সবচেয়ে বড় মাধ্যম বলে মনে করেন উদ্যোক্তারা। সম্মেলনে অংশ নিতে পেরে আমরা সত্যি আনন্দিত। লিসবন এমনিতেই অসাধারণ এক শহর। ওয়েব সামিট আমাদের প্রতিষ্ঠানকে পরিচিত করার পাশাপাশি লিসবন ঘুরে দেখারও সুযোগ করে দিয়েছে। আমি অনেক সম্মেলনে অংশ নিয়েছি, কিন্তু ওয়েব সামিট সম্পূর্ণ আলাদা। এত প্রাণবন্ত আর কোনো সম্মেলন আছে বলে আমার মনে হয় না। নিজেকে তুলে ধরার দারুণ এক প্ল্যাটফর্ম ওয়েব সামিট। মাইক্রোসফট, আমাজনের মতো বিখ্যাত প্রতিষ্ঠান ছাড়াও সম্মেলনে অংশ নিচ্ছে 1250 স্টার্টআপ কোম্পানি ও 700 বিনিয়োগকারী। এবছর জলবায়ু ও ক্রিপ্টোকারেন্সিকে মূল প্রতিপাদ্য হিসেবে ধরা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। 2016 সাল থেকে পর্তুগালে ওয়েব সামিট শুরুর পর থেকেই প্রতি বছর পর্তুগালবাসী অধীর আগ্রহ অপেক্ষা করেন এই সম্মেলনের। সম্মেলনকে কেন্দ্র করে জমে ওঠে পর্তুগালের প্রায় সব ধরনের পর্যটন নির্ভর ব্যবসায়। গত বছর করোনার কারণে অনলাইনে অনুষ্ঠিত হলেও এবছর স্বাস্থ্যবিধি মেনে সম্মেলনে অংশ নিচ্ছেন 40,000 অংশগ্রহণকারী। অংশ নেওয়ার পাশাপাশি উপভোগ করছেন লিসবনের সৌন্দর্যও। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। মা ইলিশ ডিম ছাড়ার পর এখন চলছে জাটকা মৌসুম। জাটকা সংরক্ষণে নানা উদ্যোগ নিয়েছে সরকার। চাঁদপুর থেকে সে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক আহমদ। ফারুক। তাজনীন, চাঁদপুরের জেলেদের মনে এখন স্বস্তি নেই, অর্থাৎ একটা বেদনা বিদুর পরিবেশ তাদের মধ্যে কাজ করছে। অর্থাৎ এই যে 22 দিনের নিষেধাজ্ঞা কেটে গেল গত 25 অক্টোবর মধ্যরাতের পর থেকে, তারপরে 6 দিনের মাথায় আবার নতুন করে জাটকা সংরক্ষণ অভিযান শুরু হয়েছে। সেক্ষেত্রে জেলেরা যেমনটা প্রত্যাশা করেছিলেন যে তারা এই 22 দিনের অভিযানের পর তারা ইলিশ পাবেন, একই সঙ্গে অন্যান্য মাছ পাবেন নদীতে, আসলে সেই
প্রত্যাশাটা তাদের পূরণ হচ্ছে না। অর্থাৎ নতুন করে সরকারের যে নিষেধাজ্ঞাটি শুরু হয়েছে, এই নিষেধাজ্ঞা মূলত এরকম যে এই সময়টায় মূলত জেলেদের নদীতে যেন জাটকা নিধন করতে না পারে, নিষিদ্ধ কারেন্ট জাল সহ অন্যান্য যে জালগুলোতে 10 ইঞ্চি আকারের নিচের মাছগুলো ধরা পড়ে, সেই জাল দিয়ে যেন তারা মাছ শিকার করতে না পারে, সেই জন্য সরকারি একটা নিষেধাজ্ঞা জারি হয়েছে এবং গতকাল থেকে এই নিষেধাজ্ঞা চলবে আগামী 30 জুন পর্যন্ত। অর্থাৎ এই যে 8 মাসের নিষেধাজ্ঞা, আসলে এটি জেলেদের উপর এখন একটি মরার উপর খাড়ার গা হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ তাদের মধ্যে আসলে কষ্ট শুধু বেড়ে যাচ্ছে, কারণ বিগত দিনের তাদের যে কষ্ট, মাছ না পাওয়ার, তাদের যেই একটা দুর্ভোগ, অর্থাৎ জালের সঙ্গে তাদের যেই মিতালি, অর্থাৎ জলের মধ্যে জাল ফেলবে এবং সেই জালে ধরা দিবে ইলিশ নানা প্রজাতির মাছ, আসলে সেই সুখের পরিবেশটি তাদের মধ্যে নেই। নানা কারণে হয়তো এটি হতে পারে যে চাঁদপুরের সরকারি তালিকায় 45,035 জন জেলে সহ প্রায় এখানে লক্ষাধিক জেলে আছে, যারা মূলত যাদের প্রধান জীবিকা হচ্ছে নদীতে মাছ ধরা। আর সেই জেলেরা এখন এই সরকারের আসলে যে নানা রকম নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতির মধ্যেই পড়ে তারা এখন একটা দুর্ভোগের মধ্যে পড়েছেন। আমি লক্ষ্য করেছি যে চাঁদপুরে যে জেলেরা আছে তারা আসলে বেশিরভাগ জেলের নৌকাতে আমরা দেখি যে কারেন্ট জাল, অর্থাৎ এই কারেন্ট জালের কারণে কিন্তু তারা বিভিন্ন ধরনের মাছ ধরে। এটি আসলে জেলেদেরকে সচেতন করার যে একটা উদ্যোগটি নেওয়া দরকার ছিল, সরকারি প্রশাসন, মৎস্য বিভাগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বরাবর আসলে সেটি করছেন। তারপরে আসলে কারেন্ট জাল বিমুখ করা যাচ্ছে না জেলেদের একটি কথা যে কারেন্ট জালের উৎপাদন যেখানে হচ্ছে সেখানে যদি নিষিদ্ধ করা হয়, কারখানাগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে হয়তো তারা এই কারেন্ট জালের যোগান পাবে না, সেক্ষেত্রে তারা বিকল্প জাল ব্যবহার করে তারা নদীতে মাছ ধরবেন। আর জেলেরা যেহেতু প্রান্তিক জনগোষ্ঠী, তাদের কাছে এই যে কারেন্ট জাল যারা সরবরাহ করছে, আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই সরবরাহকারী যেখানে কারেন্ট জাল উৎপাদন হচ্ছে সেই কারখানাগুলোর মধ্যে ভেতরও প্রয়োজনীয় তারা যে ব্যবস্থা আসলে সেটিও নিচ্ছে কিনা, সেটি এক ধরনের প্রশ্ন। তো আমি যদি আপনাকে বলতে পারি তাজনীন, যে চাঁদপুরের জেলেরা কিন্তু এখন অনেকটা হতাশ, কারণ তাদের যে প্রত্যাশা ছিল যে এই ভরা বর্ষায় যেমনটা তারা ইলিশ পেয়েছিলেন এবং তার পরবর্তী সময় অর্থাৎ 22 দিনের নিষেধাজ্ঞার পর এখন নতুন করে যেই সময়টি আছে, অর্থাৎ এই নভেম্বর ডিসেম্বর, এই সময় আমি বিগত দিনের যদি আপনাকে একটা পরিসংখ্যান বলি যে বিগত বছরগুলোতে চাঁদপুরে কিন্তু এই নভেম্বর মাসে প্রচুর পরিমাণ নদীতে ইলিশ ধরা পড়ছিল। তো সেই পরিবেশটি এখন আর নাই। ফলে আমি আপনার যে দেখাচ্ছি একটু আগে যে পরিবেশটি দেখিয়েছি যে শত শত নৌকা, আমি যে এলাকাটিতে আছি এটি চাঁদপুর সদরের গোবিন্দিয়া গ্রাম, সেই গোবিন্দিয়া গ্রামে অসংখ্য জেলে পল্লী আছে। সেই জেলে পল্লীতে এখন একটা শুনশান নীরবতা, অর্থাৎ জেলেদের যে নৌকা থাকার কথা ছিল নদীর মধ্যে, সেই নৌকাগুলো এখন ডাঙায় পড়ে আছে। এখানে আমি দেখেছি যে শত শত নৌকা ডাঙায় পড়ে আছে, যেগুলোতে এক ধরনের নীরবতা চলছে, অর্থাৎ এখানে নৌকা পড়ে আছে কিন্তু আমি কোনো জেলেকে দেখছি না। ফলে এখানে আমি বলতে পারি যে আসলে চাঁদপুরের জেলেদের মনে সুখ নেই, তাদের মনে শান্তি নেই। তাছাড়া তাদের যেই ধার দেনা নৌকা জাল নির্মাণে তাদের যে আর্থিক যেই মানে যেই অর্থগুলো ব্যয় হয়েছে সেগুলো পূরণ হওয়ার মতো সেই তাদের সংকুলান হচ্ছে না। ফলে আমি যদি আপনাকে এই মুহূর্তে যে তথ্যটি দিতে পারি যে আপাতত চাঁদপুরের জেলেদের মনে সুখ নেই, তাদের আর্থিক সঙ্গতি আসলে শেষ পর্যন্ত কাটবে কিনা সেটিও একটি অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তো এই ছিল আমার কাছে চাঁদপুরে জাটকা সংরক্ষণ অভিযানের দ্বিতীয় দিনের সবশেষ। তাজনীন, চাঁদপুর থেকে জাটকা সংরক্ষণ এবং জেলেদের খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক আহমদ। সেমিফাইনাল স্বপ্ন শেষ হলেও এখনও বিশ্বকাপ থেকে কিছু প্রাপ্তির আশা বাংলাদেশ কোচ রাসেল ডোমিঙ্গোর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ যতটা সম্ভব কম ভুল করে ফলাফল নিজেদের পক্ষে রাখতে চায় বাংলাদেশ। সাকিবের ইনজুরিতে বিশ্বকাপ অভিষেক হতে যাচ্ছে শামীম পাটোয়ারির। অন্যদিকে বাংলাদেশকে সমীহ করলেও সেমির টিকিট নিশ্চিত করতে চায় প্রোটিয়ারা। আবুধাবিতে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার ম্যাচ শুরু হবে আজ বিকেল 4টায়। দুবাই থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন খলিল রহমান। একের পর এক ভুল ভারী হচ্ছে হারের পাল্লা, তবে অনুশীলনে নেই তার কোনো প্রভাব। চনমনে মাহমুদুল্লাহ বাহিনী। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের রণপরিকল্পনার সঙ্গে ভাবতে হচ্ছে নিজেদের দল নিয়েও। একের পর এক ক্রিকেটারদের ইনজুরিতে কমে আসছে বিকল্প।
যুব বিশ্বকাপ জয় করা শামীমের এখনও অভিষেক হয়নি বড়দের বিশ্ব আসরে। সেই অপেক্ষা শেষ হচ্ছে দক্ষিণ আফ্রিকা ম্যাচে। লিটনকে তিনিই দেখতে চান কোচ। দল কেমন হবে তা নিয়ে একটা ইঙ্গিতও দিয়ে রেখেছেন। টানা 3 ম্যাচ হারলেও লক্ষ্যটা স্পষ্ট করেছেন রাসেল ডমিঙ্গো। আমরা সব ম্যাচ জয়ের জন্যই খেলি, আমাদের ফোকাসও সেদিকেই। সবাই জিততে চায়। আগের ম্যাচে অনেক ভুল করেছি, তারপরও ছেলেরা সবাই আত্মবিশ্বাসী ভালো করতে। দীর্ঘ সময় দক্ষিণ আফ্রিকার কোচের দায়িত্ব পালন করেছেন ডমিঙ্গো। প্রোটিয়াদের দুর্বল জায়গাগুলো ভালোই জানা তার। আবুধাবিতে মাঠে নামার আগে সেভাবেই পরিকল্পনা সাজাচ্ছেন কোচ। আমরা জানি দক্ষিণ আফ্রিকায় স্পিনে দুর্বল, আবুধাবির উইকেটেও স্পিনাররা ভালো করে। সেভাবেই পরিকল্পনা নিয়ে আমরা মাঠে নামবো। সেমিফাইনাল খেলার রেসে এখনো ভালো মতোই টিকে আছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে জিতলে সেরা 4-এ যাবার সমীকরণটা সহজ হয়ে যাবে। দল ভালো অবস্থায় থাকলেও নানা ঘটনায় কিছুটা বিতর্ক হয়েছে প্রোটিয়া দলের। তবে সবকিছু ছাপিয়ে দলের পূর্ণ মনোযোগ বাংলাদেশ ম্যাচে। আমরা জানি বাংলাদেশ খুব ভালো দল, এমন কন্ডিশনে তারা ভয়ানক হয়ে উঠতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে। নানা ঘটনায় কিছু বিতর্ক হলেও দলের সবাই একজোট আছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-20-তে মুখোমুখি 6 দেখায় কখনোই জয় পায়নি বাংলাদেশ। সুপার 12-এর প্রথম 3 ম্যাচে দলে সাকিব আল হাসান থাকলেও জিততে পারেনি বাংলাদেশ। দলের সেরা ক্রিকেটারকে ছাড়া বাকি 2 ম্যাচে লড়াইটা যে কঠিন হবে তার বলার অপেক্ষা রাখে না। সেমিফাইনালের সমীকরণ থেকে দল ছিটকে গেলেও এখনও কিন্তু প্রাপ্তির আশা শেষ হয়ে যায়নি। আগের 3 ম্যাচের ভুলগুলোর পুনরাবৃত্তি না হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসতে পারে কাঙ্ক্ষিত জয়। দুবাই স্পোর্টস সিটি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ওমান আমিরাত বিশ্বকাপে ভালো খেলছে না বাংলাদেশ। সাকিব মুশফিকদের ব্যর্থতায় আসর শেষ হওয়ার আগেই বাতিলের খাতায় লাল সবুজরা। বাংলাদেশের কেন এই বাজে পারফরমেন্স? এমন প্রশ্ন যখন ক্রিকেটাঙ্গনে, তখন চোখ রাখা যাক তাদের বাকি বিশ্বকাপ পরিসংখ্যানে। সাম্প্রতিক হতাশা নাকি টি-20-তে বাংলাদেশের স্ট্যান্ডার্ডে এমন প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে প্রতিবেদনে। হতাশা ভেসে বেড়ায় বাতাসে। 118টি টি-20-তে 43 জয় পাওয়া বাংলাদেশ নাকি ওমান আমিরাত বিশ্বকাপে ভালো করতে পারছে না। আসলেই কি তাই, নাকি সাকিব মুশিদের স্ট্যান্ডার্ডই এমন? চলুন ঘুরে আসা যাক পরিসংখ্যানের পাতা থেকে। 2007-এ দক্ষিণ আফ্রিকায় বসা টি-20-র প্রথম আসরে 5 ম্যাচ খেলে বাংলাদেশ সেবার ক্যারিবিয়ানদের হারিয়ে দ্বিতীয় পর্বের টিকিট পায়। মূল পর্বে এই একটাই জয় ওদের। তখন বাংলাদেশ ওভার প্রতি রান তুলত 7-এর সামান্য উপরে, একটু করে উইকেট খরচ করে রান তুলত 15.59। 2 বছর পর বিশ্বকাপ চলে আসে ইংল্যান্ডে। বাংলাদেশ সুযোগ পায় 2 ম্যাচে। দূরবীনে চোখ রেখেও জয় পায়নি ওরা। তবে সামান্য উন্নতি লক্ষ্য করা গেছে ওভার প্রতি রান তোলার ক্ষেত্রে, সেটা 7.30, আর উইকেট প্রতি স্কোরবোর্ডে রান যোগ হয়েছে 18.25। 9 থেকে 10 বিশ্বকাপ তখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, সেখানেও 2 ম্যাচে জয়বঞ্চিত বাংলাদেশ। ওভার প্রতি রান তোলার যে অগ্রগতি ছিল সেটা পিছিয়ে যায় বেশ। একই সঙ্গে এভারেজটাও নেমে আসে 18 থেকে 15.5-এর ঘরে। চতুর্থ আসরে ওয়ার্ল্ড টি-20 প্রথমবারের মতো বসে এশিয়ায়। পরিচিত কন্ডিশনে রান তোলায় সামান্য গতি পায় বাংলাদেশ। উইন্ডিজে যেটা নেমেছিল 6.25, লঙ্কায় তা উঠে 7.5-এর কিছু উপরে। একই সঙ্গে বাড়ে উইকেট খরচে রানের পরিধি। তবে জয়ের শিকে ছেড়েনি রাবণের দেশেও। বছর 2 পর আমরা স্বাগতিক। অবশেষে ধরা দিল 7 বছর পর অধরা জয়, কিন্তু সেটা বাছাই পর্বে। মূল পর্ব আগের মতোই রইল বর্ণহীন। নিজ দেশে ফিরে যেন 4 ছক্কা মারতে ভুলে গেলেন ব্যাটাররা। ওভার প্রতি রান নেমে গেল 7-এর নিচে, এভারেজটাও ছিল নিম্নমুখী। ব্যাক টু ব্যাক এশিয়া বিশ্বকাপের তৃতীয়টি ভারতে, সেখানেও মূল পর্বে জয়বঞ্চিত বাংলাদেশ। সান্ত্বনা কেবল বাছাই পর্বের 2 ম্যাচ, সেখানেই উইকেট প্রতি সর্বোচ্চ 23 রানের দেখা পায় সাকিবরা। আরপিও বাড়ে সামান্য, কিন্তু সেটা 8 অতিক্রম করতে পারেনি। 5 বছর বিরতি শেষে বাংলাদেশ এখন ওমান আমিরাত বিশ্বকাপে। বাছাই পর্ব সহ 6 ম্যাচ খেলেছে। 2 ম্যাচ বাকি থাকতে বিদায় নিশ্চিত হয়ে গেছে লাল সবুজদের। মরুর বুকে এসে আবারও নিম্নমুখী ওদের পারফরমেন্স। কমেছে ওভার প্রতি রান তোলার গড় এবং উইকেট প্রতি এভারেজও। এবার তুলনা করা যাক 14 বছর আগের বাংলাদেশের সঙ্গে বর্তমান দলের। পরিসংখ্যানের পাতায় ভালো করে লক্ষ্য করলে দেখবেন আদতে কোনো পার্থক্য নেই। প্রতিটা আসরে কাছাকাছি অবস্থানে ছিল ওদের পরিসংখ্যান। আসলে ক্রিকেটে আমাদের স্ট্যান্ডার্ডটাই বোধ হয় এমন। এস এম ইকবাল, সময় সংবাদ। জাতীয় ফুটবল দলের খবর।
গেল কদিনের অনুশীলনে ফুটবলারদের পারফরমেন্সে সন্তুষ্ট অন্তর্বর্তীকালীন নতুন কোচ মারিও লেমস। এদিকে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা মাফিক ইতিবাচক খেলতে পারলে 4 জাতি টুর্নামেন্টে বাংলাদেশের ফাইনাল খেলা কঠিন হবে না, এমনটাই মনে করেন গোলকিপার কোচ বিপ্লব ভট্টাচার্য। শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় 4 জাতি টুর্নামেন্টকে সামনে রেখে পঞ্চম দিনের অনুশীলনে কমলাপুর স্টেডিয়ামে সাত তপু বর্মনরা বরাবরের মতো এদিনও ফুটবলারদের ফিটনেস নিয়ে কাজ করেছেন কোচ ইভান রাজদক। সোমবার মারিও লেমসের পাঠশালায় ঘাম ঝরিয়েছে 16 জন ফুটবলার। তবে উজবেকিস্তানে অনূর্ধ্ব 23 দলের খেলা থাকায় পূর্ণতা পায়নি জাতীয় দলের ক্যাম্পে। তারপরও প্রতিটি বিভাগেই সমান গুরুত্ব দেয় কোচ। তাই তো গেল কদিনের অনুশীলনে ফুটবলারদের পারফরমেন্সে সন্তুষ্ট অন্তর্বর্তীকালীন নতুন কোচ মারিও লেমস। ফুটবলারদের অনুশীলন আর ফিটনেস নিয়ে আমি খুশি। দলের সবাই সেরাটা দিতে মুখিয়ে আছে। পাসিং এর সঙ্গে বল দখলের দক্ষতা নিয়ে কাজ করেছি। সাফের ভুল শুধরে 4 জাতি টুর্নামেন্টে পজিটিভ ফুটবল খেলবে সবাই, এমন প্রত্যাশা করি। এদিকে সাফের ব্যর্থতা ভুলে 4 জাতি টুর্নামেন্টের জন্য শতভাগ প্রস্তুত সোহেল আশরাফুলরা। তবে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা মাফিক ইতিবাচক খেলতে পারলে 4 জাতি টুর্নামেন্টে বাংলাদেশের ফাইনাল খেলা কঠিন হবে না। এই টুর্নামেন্টে আমরা যে যাচ্ছি, যে শ্রীলঙ্কায় যে দলগুলো আসছে, আপনি যদি দেখেন মালদ্বীপ অনেক ভালো টিম, আমরা জানি সাফে আমরা ওদের সাথে হেরেছি। তো এখানে কিন্তু আরেকটা সুযোগ আছে আমরা মালদ্বীপের সাথে ভালো করার, এবং এই টুর্নামেন্টে আমাদের টার্গেটে থাকবে ফাইনাল খেলা। সাফে আমরা ভালো রেজাল্ট করতে পারিনি, আমাদের যেটা প্রত্যাশা ছিল। তো আশা রাখি যে শ্রীলঙ্কায় যে টুর্নামেন্টটা হবে সেটাতে আমরা ভালো কিছু করতে পারবো। বিয়ের আনুষ্ঠানিকতা সেরে এরই মধ্যে ঢাকায় ফিরেছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। মঙ্গলবার অনুশীলনে যোগ দেবেন তিনি। দীপু, সময় সংবাদ। জন্মোৎসব উদযাপনের সঙ্গে কম বেশি সবাই পরিচিত, কিন্তু মৃতদের জন্য উৎসব। বিষয়টি অবাক করা হলেও সত্যি। নানা আয়োজনে মৃতদের স্মরণে আয়োজন করা হয় মৃত উৎসব, আর এটি প্রতি বছর পালন করে থাকে মেক্সিকো শহরের বাসিন্দারা। এবারও তার ব্যতিক্রম নয়। করোনার সংক্রমণ কমে আসায় বর্ণিল আয়োজনে 1 নভেম্বর শুরু হয়েছে মেক্সিকোতে মৃতদের জন্য দিন। জাঁকজমকভাবে উৎসবটি পালন করছেন মেক্সিকানবাসীরা। মাথায় রং বেরঙের খুলি পরে বিচিত্র সব সাজে রাস্তায় হেঁটে চলেছেন হাজারো মানুষ। ফুলে ফুলে ভরে উঠেছে শহরের সমাধিস্থলগুলো। এটি মেক্সিকান শহরের এখনকার চিত্র। শহরটিতে শুরু হয়েছে মৃতদের জন্য উৎসব। মৃত্যু জীবনের শেষ নয়, বরং দীর্ঘ জীবনের একটি অংশের সমাপ্তি মাত্র, এমন ধারণাকে ঘিরেই মেক্সিকো শহরে প্রতি বছর পালিত হয় মৃতদের স্মরণে উৎসব। মেক্সিকান সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ এটি। ঐতিহ্যবাহী এ উৎসব উদযাপনে কোনো রকমের কমতি রাখেন না সেখানকার বাসিন্দারা। তাদের বিশ্বাস, মৃত মানুষেরা তাদের প্রিয়জনদের সাথে দেখা করতে মর্তলোকে আসেন, আর তাই তাদের অভ্যর্থনায় করা হয় নানা আয়োজন। বর্ণাঢ্য আয়োজনে 1 নভেম্বর শুরু হয়েছে এ উৎসব। আয়োজনের অংশ হিসেবে এবার 25টি বড় আকারে মাথার খুলি প্রদর্শিত হচ্ছে। পুরনো ও আধুনিক শৈল্পিক উপকরণে চিত্রিত করা হয়েছে খুলিগুলোকে। সাধারণত উৎসবের প্রথম দিন মেক্সিকানরা প্রাপ্তবয়স্ক মৃতদের স্মরণ করে থাকেন। এদিন তারা তাদের আত্মীয় স্বজনদের সমাধিস্থলে গিয়ে ঐতিহ্যবাহী খাবার ও শিল্পকর্ম দিয়ে সাজান। কঙ্কালের আদলে মুখ রং করে বিশেষ পোশাক পরে এই উৎসব পালনের মধ্য দিয়ে প্রিয়জনদের জানান দেন তারা তাদের স্মৃতিতে এখনও বেঁচে আছেন। 1 নভেম্বর শুরু হয় এই উৎসব চলবে আগামী 8 নভেম্বর পর্যন্ত। মৃতদের জন্য মেক্সিকানদের এই উৎসব ইউনেস্কোর স্বীকৃতি পায় 2008 সালে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জলবায়ু সংকট মোকাবেলায় স্কটল্যান্ডে COP26 সম্মেলনে প্রধানমন্ত্রীর 4 দফা প্রস্তাব। প্রবাসীদের দেয়া সংবর্ধনায় বললেন, দেশের উন্নয়ন মানতে পারছে না বিএনপি। ভাষান্তরে সরকারের ব্যবস্থাপনায় সন্তুষ্ট সফররত জাতিসংঘ কর্মকর্তারা। শিক্ষা ও স্বাস্থ্যগত অবকাঠামোতে স্বস্তি, রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিতে পরিকল্পনা। রাজধানী জুড়ে অনিবন্ধিত বাইক চালকদের রাজত্ব। অর্ধশত জায়গায় গড়ে তুলেছেন বাইক স্ট্যান্ড। বেড়েছে যানজট, ভাড়ায় চালালে হতে পারে জেল জরিমানা, বলছে বিআরটিএ। এবং টি-20 বিশ্বকাপে একটা জয়ের খোঁজে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টাইগারদের একাদশে একাধিক পরিবর্তনের আভাস। এই ছিল ভোরের সময়ের সঙ্গে থাকুন সময়।